বাথরুমে আটকে রেখেছি কিনা? তোর কি মনে হয় যে আমি টাইগারকে বাথরুমে আটকে রাখি, তারপর একটা খারাপ কিছু হয়ে গেলে তখন পাড়া সুযোগ লোক, প্রতিবেশী, পুলিশ সবাই এসে একটা কি করবো? এই মাঝরাত্রিতে আমি বাড়ির পাঁচিল টপকে পেছন দিক দিয়ে দেখবো বাথরুমে টাইগারের ঠিক, তারপরে যদি দেখি যে টাইগারের সেরকম বিশেষ কিছু হয়নি, জাস্ট কনস্টিটিউশন, তো কি মনে হয় টাইগার আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, পাঁচপেরিয়াদের খবর দেবো? ওরা কি করবে? বাচ্চারা থেকে ডানা মেলে উড়ে 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 চলে আসবে? আরে বাবা, আমি গবাদার সঙ্গে কথা বলেছি, হ্যাঁ বলেছি, শোন তুই কিন্তু এই নিয়ে বাবা মাকে কিছু বলবি না। হ্যাঁ, সব সব ঠিক। ও ঠিক। এই তুই রাখ, তুই ফোনটা রাখ প্লিজ, ফোনটা রাখ, আমার মাথা খারাপ করিস না। এই তুই কিন্তু এই নিয়ে বাবার সঙ্গে, আরে বাবাকে জিজ্ঞেস কর না আজ বিকেলে টাইগারের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে রবিনসন স্ট্রিটের মতো বড় কাণ্ড ঘটে বেগুসি, প্লিজ এবার রাখ, দয়া করে রাখ। আমার ছোট বোন হয়ে বড় দাদার উপর সিরিয়াসটা বন্ধ কর। হ্যাঁ, কি হচ্ছে এখন করে জানাচ্ছি, প্লিজ রাখ রাখ, না হলে আমি নিয়ে, আমি কাটছি ফোনটা, কাটছি, হ্যাঁ কাটছি। টাইগার মানে হিটলার, মানে আমার মৃত জ্যাঠামশাই সাহেব কোম্পানির বড় কর্তা ছিল। তো উনি গত ৮ ঘন্টা ধরে বাথরুমের দিকে বেরোচ্ছেন না। এখন এই মাঝরাত্রিতে আমি বুঝতেও পারছি না। ওই খুশির সঙ্গে কথা হচ্ছিল। খুশি আমার মামাতো বোন, ও আমেরিকাতে থাকে, আর বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আর বিরাট কি একটা রিসার্চ গবেষণা করছে, সেইখানেই এখনো এখানে আছে। লখনৌয়ের বিশাল বাংলো, সেখানেই আমার বাবা মাকে নিয়ে গেছে, বাবা মা ওখানে কিছুদিন রয়েছে। এলাহাবাদ, কানপুর, তারপর দিল্লি, আগ্রা, এইসব মিলিয়ে একটা বিরাট প্রজেক্ট করছে। তো আমার মেজ দাদা সাহেব কোম্পানির কর্তা, এক্স কর্তা, তো ওনার রুটিন আছে যে 3টে রুটি, 1 বাটি গরম দুধ আর 2টো রসগোল্লা, শীত, গ্রীষ্ম, বর্ষা, নবদ্বীপের বৃদ্ধের এই ডিনার। আমি দুধটা গরম করে দিই, আর এটা কিন্তু দিতে হবে একদম রাত্রির 9:30-এ, কাঁটায় কাঁটায়। 9টা বেজে 29 মিনিট 17 সেকেন্ড নয়, 31 মিনিট 22 সেকেন্ড নয়। রাত হয়েছিল কি, আপনি নেটফ্লিক্সে একটা সিরিজের দিকে একটু দেরি হয়ে গেছে। হঠাৎ মন্ত্রী প্রধান দেশের মানুষকে সঙ্গে নিয়ে থালাবাটি বাজান, তাহলে কি তার মাথাটা এই হলেন আমার জ্যাঠামশাই। আর কংগ্রেসি, মানে সারা রাজ্যে কংগ্রেসের ভোট করতে করতে যদি যদি কখনো এক হয়ে যায়, সেটা হবে ওনার। এছাড়াও নানা রকম আশ্চর্য আশ্চর্য সব বাতিক রয়েছে, যেমন বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপার। যখন তখন হঠাৎ হঠাৎ ওনাকে চেক আপ করাতে হবে, এমনকি মাঝরাত্রিও। আর সেটা করবেন হচ্ছে প্রেশার মেপে দেবেন আমাদের প্রতিবেশী ডাক্তার অনাথ বন্ধু সেন। এমনিতে ডাক্তারবাবু অত্যন্ত সজ্জন ভদ্র মানুষ, কিন্তু পৃথিবীতে সব ভদ্রতার কিন্তু একটা লিমিট থাকে। তো একদিন হয়েছে কি, রাতে 2টোর সময় ফোন করেছে, তখন সারাদিন চেম্বারে লোকজন দেখে দেখে ডাক্তারবাবু ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়েছে। ফোনটা ধরেন কি, জ্যাজা কি বললো, একটা হাউস ট্রানজিস্টার সঙ্গে নিয়ে আর একটা টুল হাতে নিয়ে সোজা চললো অনাথ বাবুর বাড়ি। বাড়িটা একতলাতে চেম্বার, চেম্বারের সামনে বসে একটা জাপান না কোরিয়া কোথাকার রেডিও স্টেশন তারও স্বরে বাজাতে শুরু করেছে। কাঁচা ঘুম ভেঙে ডাক্তারবাবু দোতলা থেকে নেমে এসে বাধ্য হলেন যারা চেক আপ করতে করতে বললেন, সকালে করানো যেত না? তার আগে যদি মরে যেতুম কিচ্ছু হতো না রে স্যার। আপনার মধ্যে দিনে দিনে একটা বডি সিনড্রোম গ্রো করছে, মানে বড় মুহূর্তে কি জবাব দেবেন নিজেও ভালো করে জানেন না। তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে? তুমি এই আমার মধ্যে ওনাকে দেখতে পাচ্ছ? কংগ্রেসের সঙ্গে যারা সম্পর্ক ফেভিকল কা মজবুত জোর হ্যায় জুটেগা। এ হেন জায়গা রাত্রির 8 ঘন্টা হয়ে গেল,
বাথরুম থেকে বেরাচ্ছেন না, আমি কি করি কাকে বলা যায়। তো আমাদের বাড়ির পুরনো কাঠের মিস্ত্রি গবাদাকে আমি ফোন করলাম। তো গবাদা আমার থেকে ফোন করে বললো, হ্যালো কে ছোট বাবু, হ্যাঁ বললো কি হচ্ছে এত রাত্রি কেন? মেরে পড়তো বাথরুমে আটকে গেছে। এত রাত্রি তো যেতে পারবো না, আমার বই খুব বন্ধ হওয়া দিয়ে এখন গেলে কোথায় যাচ্ছ, কাঠের কাজ এত রাতে কি? ও হ্যাঁ তাও তো ঠিক, ব্যাপারটা বাথরুমে কি। আচ্ছা আমি একটা কাজ করছি, আমার ওই স্মার্ট ফোনটা চার্জে দিচ্ছি, ওটা চার্জ হয়ে গেলে সেই থেকে ফোন চার্জ হচ্ছে, আর আমিও আশায় আশায় বসে আছি। আমি দেখেছি আমার জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট দিন, মুহূর্ত, ইভেন্ট একসঙ্গে কোনো না কোনো ভাবে আমার এই মেজর জায়গা জড়িয়ে রয়েছে। এই আজকেই ধরুন, আজকে আমার জীবনে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে। একটা কিছুক্ষণ পরে ঘটবে, আমার লেখা প্রথমবার কেউ কনফার্ম করে ইউটিউবে আপলোড করবে। আমার মামাতো বোন, ছোট মামাতো বোন, ও হুগলি থাকে, ওখানকার এসএফআই এর খুব মূর্তি নেত্রী, তার সঙ্গে ও ইউটিউবার, প্রচুর ফলোয়ার। না না, আমি বলো লেখক টেখক নই, ওই শখে মাঝে মাঝে পাশা পিঠে স্ক্রিপ্ট লিখি। আর একটা ঘটনা আজকে দুপুরে ঘটে গেছে, একটা আশ্চর্য কুরিয়ার এসছে সুদূর নাগপুর থেকে, রয় গোপীনাথ। আমাকে ছোটবেলা থেকে এই বাড়িতে এই জ্যাঠা পিসি সবাই মিলে গোপী গোপাল গোপালা গোপালা জয়মন্ডলা এই করে করে বড় করা হয়েছে, কিন্তু সেটা নাগপুরের মহিলা কি করে জানবে? আশ্চর্য ব্যাপার। আর সেই পরিবারে কি আছে জানেন? जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। श्री हनुमान चालीसा। আমাকে শ্রী হনুমান চালিসা। ও দাদা, ও দাদা 40 মিনিট তো হয়ে গেল, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এবার অন্তত বেরো। আরে বাবা সারাটা তো দাও, বুঝতে পারিনি বেঁচে আছি, তুই বেঁচে আছো কি রে? প্লিজ এরকম বলো না। বাবা সবিতা মাসিকে বলেছিলাম যে 5খানা পাটিসাপটা করে দিতে, তা রেখে দিয়েছে। আমি কি করবো, খেয়ে দেবো না ফ্রিজে রেখে দেবো? ওই সকালবেলা কিন্তু বলবে না সব খাবি আমার কি না। দাদা প্লিজ, লক্ষ্মী এরকম করে না। আগের অভিজ্ঞতা থেকে জানি এরকম আগেও একবার হচ্ছে, এরকম নিজে অভিমান করে বসে থাকবে, এরপর ভোর 3টের সময় হঠাৎ করে বলবে আজ রুটি ভাত গরম দুধের সঙ্গে শুধু রসগোল্লা খাবো। কিন্তু আজকের কেসটা না মানে, আর আমার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমার এমনিতে না কেউ চেপে ধরলে বা কেউ এরকম আমাকে চেরা করলে আমি একটু তুতলে যাই, একটু ঘাবড়ে যাই, উত্তর দিতে পারি না। তার পেছনেও যায় না, সে কথাটা পরে আসছে। তার আগে বলি, এই বাড়িতে আমি অনেকবার দেখেছি যে একেবারে আবেগের বন্যায় বেশি। সবসময় যে দেখেছি তা না, অনেক কিছু শুনেওছি। যেমন ধরে যাক আমার ছোট পিসি, এই দাদা বাবা এর পরে ছিল, খুব সুন্দর দেখতে, অসম্ভব উত্তম কুমারের ফ্যান। তো বাড়িতে ঘোষণাই করে দিল যে বিয়ে যদি করতে হয় উত্তম কুমার, নো ধর্মেন্দ্র, নো জিতেন্দ্র। এখন আমার বাবা কাকা এরা প্রত্যেকে পাবে উত্তম কুমার, আজীবন বিয়েই করলো। তো প্রথম আবেগের সঙ্গে বেসে গেছিল। আমি লোকের মুখে শুনে শুনে জানি যে ছোট পিসি এইখানটায় বসে সকালবেলা ওই প্রাণায়াম ব্যায়াম করতো, তারপরে এত বড় কাঁচের শিশিতে চা খেত আর খবরের কাগজ পড়তো। তো সেদিন খবরটা এলো তিনি নেই, উত্তম কুমার মারা গেছেন। ধাপ করে কাঁচের গ্লাস ভেঙে পুরো চা ছড়িয়ে গেল। আর সেই থেকে পিসি একটা বিধবার ধান করে উত্তম কুমারের ভবানীপুরের পাড়ায় গিয়ে এক কামরা ফ্ল্যাট ভাড়া নিয়ে আজীবন বৈধব্য পালন করে। এই সমস্ত কারণের জন্যই না আমার মার সাথে বাবা যখনই ঝগড়া হতো মা বলতে চুপ করে তোমাদের পাগলের গোষ্ঠী। আমাদের গোষ্ঠী পাগলের না স্বয়ংসেবকের সেটা আমি জানি না, কিন্তু সত্যি কথা হচ্ছে জায়গাতে আমি আবেদের সাথে যখন ভাসতে দেখেছিলাম প্রথমবার, আমার স্পষ্ট মনে আছে যেদিন ইন্দিরা গান্ধী মারা গেল। ওই টিভিতে দেখানো হচ্ছিল তার দাহ কার্য হচ্ছে,
এইখানে এই দূরদর্শনে আমাদের বাড়িতে আগে অনেক আগে টিভি এসছে, পাড়ার লোক বসে বসে টিভি দেখছে, আমার গম্ভীর রাজবাড়ি বামপন্থী বাবা তাকেও দেখছি শক্ত মুখ করে টিভিতে দেখছে। আর হিটলারের কান্না কাকে বলে রে বাবা, ঠাকুমা মারা যাওয়ার সময় এরকম কাঁদতে দেখিনি, ইন্দিরা গান্ধী মারা যেতে এরকম কেঁদেছে। আমার কিন্তু সেদিন হেভি আনন্দ হয়েছিল না, ইন্দিরা গান্ধীর জন্য নয়, তার কিছুদিন আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আমি পাড়ার মুকুদাকে দেখে ভাবতাম এ হচ্ছে কপিল, আর মরাদাকে দেখে মনে হতো মদনলাল, আর টুকাইদাকে দেখে সবসময় মনে হতো মাহিন্দা রমন্না, আর নিজেকে কল্পনা করতাম খাওয়াস। এমনিতে তো ওই মরাদা মুকুদারা ওদের ম্যাচে আমায় খেলতে নিত না, কিন্তু ইন্দিরা গান্ধী মারা যাওয়ায় ওদের টিমে ম্যাচ কম করেছে, সেদিন খেলা হবে আমাকে ওদের টিমে ম্যাচে চান্স না, চান্স মানে আর কিছু না, ওই বর্তমান থেকে বল কুড়িয়ে আনা ফিল্ডিং করা। আরে তাতে কি বাবা, তুমি তো ছিলাম, আর সেদিন ম্যাচটা আমরা জিতে গেলাম। ও কি আনন্দ বাবা, ম্যাচ জিতেছি, ম্যাচ জিতেছি, ম্যাচ 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 জিতেছি, ম্যাচ 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 জিতেছি, ম্যাচ 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 অসম্ভব ছেলে, কোনো কাণ্ড কেন হচ্ছে না তোমার? চপ চপ के बाद सुना के रखो, चप आज तो शास्त्री चप। সেই আমার বাথরুম জীবন যাপনের শুভ সূচনা। তারপর থেকে যখনই আমি কোনো দুষ্টুমি করতাম, শুনতাম না, আমাকে নিয়ে গিয়ে ওই বাথরুমে আটকে রাখা হতো। আমার মা বাবাও এর কোনো প্রতিবাদ করেনি, আর এই বাথরুমে থাকতে থাকতে আমার একটা নার্ভাস ব্রেকডাউন মতো হতে শুরু করে। এটা প্রথম ধরা পড়লো আমাদের পাড়ার রসুন সন্ধ্যা। রসুন এই তো কদিন আগে হচ্ছিল রবীন্দ্র সুকান্ত নজরুল, খুব হঠাৎ হতো, আমার বাবারাই ছিল উদ্যোক্তা। সেবার কি হলো, এরকম রবীন্দ্র সৈনিক সুকান্ত এতে বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা হবে। রবীন্দ্রনাথের মাঝি কবিতাটা বাচ্চাদের জন্য ঠিক করা হয়েছিল। বোধহয় এইসব কবিতার মধ্যে যে বাবারা তাদের এই বামপন্থী রবীন্দ্রনাথকে খুঁজে পেতেন। প্রতিদিন বিকেলবেলা এই ঠিক এইখানটায় বসে আমাদের এই প্রাইমারি স্কুলের রেখা দিদিমণি ছিল আমাদের কমরেড, আমাকে এসে আবৃত্তি শেখাচ্ছে। মা তুমি যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। হিটলারের ব্যাপারটা ছিল বিলকুল না পছন্দ, আমাকে আবৃত্তি শেখানো হচ্ছে, আর হিটলার পেছন দিয়ে গজগজ করে বলতে বলতে যাচ্ছে মিষ্টি কারবার হচ্ছে সব। সুমুখ আর বাড়ির ছেলেকে ধরে মাঝির কবিতা শেখাচ্ছে। এটা করে আর কোনো ছড়া পেলে না, যত সব সব কমিউনিস্ট হচ্ছে, কমিউনিস্টি কাজ। ছি 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 ছি। শেষ পর্যন্ত যেদিন আবৃত্তি প্রতিযোগিতা হবে, আমি তো মঞ্চের কাছে গিয়ে সুমিনার গলার গম্ভীর গলা, ছোট ছোট বাচ্চাদের বাংলা পড়ায় আর সংস্কৃতির ভরিটাই মা। সেই আজ রবীন্দ্র জয়ন্তী, তারপরে কালকে হচ্ছে নাট্য প্রতিযোগিতা, তারপর দিন আধুনিক বাংলা গানের আসর, সমস্ত কিছু একা দায়িত্ব নিয়ে অর্গানাইজ করে যাচ্ছে এক্স নকশা। পরে বাবাদের সঙ্গে মিলেমিশে বামপন্থী লাইনে ছিল, তো সুমিনা কাকু যে ঘোষণা করলো এরপরে প্রতিযোগী রুদ্রতেজ রায়, এবারে প্রতিযোগী সুকন্যা সেন। নাম বলা মাত্র মনে হলো আকাশ থেকে যেন একটা পরী নেমে, অ্যাঞ্জেল কিংবা ওই যে পুতুল পাওয়া যায় ভাবি দল, সেই রকম একটা পুতুল মঞ্চের উপর উঠে গেল, আর উঠে গিয়ে কবিতা বলতে শুরু করলো। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? সুকন্যার মঞ্চ থেকে নামা মাত্র সবাই ওর গাল টিপে দিচ্ছে, আদর করছে, বলছে মুন প্রডিজি। সুকন্যার ডাক নাম ছিল মুন, প্রডিজি প্রডিজি। আর এইসব দেখে তো আমার কিরম হয়ে গেল। আর যেই সুকন্যার কথা বললো এবারে প্রতিযোগী রুদ্রতেজ রায়। আমি মঞ্চে উঠে গিয়ে দাঁড়াম, আর পেটটা কেমন ঘুরছে, কি করবো
নমস্কার। তখনও লোকে ওকে আরো বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখেছি কত দেখবো আর ছুচোর গলায় চন্দ্রহার। ওরে আমার রাখালি কত ঢঙি দেখালি, আমার রাখালি কত রঙি দেখালি, এই পর্যন্ত বলেছি বিয়ে ঘাটতে দেখছে একটা হাত আমাকে এভাবে ডাকছে চলে এসো ভক্তি। আমার বুক থেকে যেন পাথর নেমে গেল। আমি যেতেই কমে কম ধরে তমতে তমতে ভিড় করে নিয়ে সোজা বাড়িতে যাওয়ার সঙ্গে ওর থেকে শিখলো। কে শিখিয়েছে ওকে এসব? কি বলে আমি জানতে চাইছিলাম। কোনো প্রতিক্রিয়া নেই। আপন মনে অফিসের ফাইল পেতে দেখলে কোনো ব্যাপার। এই জায়গাকে কদিন পরে দেখলাম আমার ব্যাপারে প্রচন্ড কনসার্ন। যখন আমি অঙ্ক পরীক্ষায় কোয়ার্টারলিতে 100-র মধ্যে ওরা 3 পেয়েছি। চারও হতে পারে কথা 3ই হবে। তো সেইটা পাওয়ার পরে ঝ্যাদা আমাকে নিয়ে ভর্তি করে দিল ঋষিকেশ বাবুর কোচিং। ঋষিকেশ বাবু ছিলেন আমাদের এলাকার বিখ্যাত অঙ্ক টিচার। হোলসেল সকলে 5 থেকে মানে ক্লাস 5 থেকে 12 সবাই ঋষিকেশ বাবুর কোচিংয়ে পড়তো। আমাকে নিয়ে ভর্তি করে দেওয়া হলো। ঋষিকেশ বাবুর একটা সিস্টেম ছিল, বছরের শুরুতে উনি ব্যাচ তৈরি করতে অনেকটা মিষ্টির দোকানে সন্দেশ সাজাবার হতো। মানে 20 টাকা 15 টাকা 10 টাকা, ভালো ছাত্র মাঝারি খারাপ। তো আমাকে যে ব্যাচটা নিয়ে গিয়ে ভর্তি করা হলো, আশ্চর্য ব্যাপার সৌভাগ্য আরো অনেকে নিশ্চিত। তার মানে মেয়েটা অঙ্কে প্রটিজি নয়, অঙ্কে আমার মতোই খাজা। কিন্তু এই ভুল আমার দুদিনে ভেঙে গেল। শুধু মূল নয়, এই যে সকলেই আমার থেকে অনেক ভালো। আর এটা কি করে হলো? তাহলে ঋষিকেশ বাবু নিশ্চয়ই ভুল করে আমাকে এই ব্যাচে নিয়েছিলেন। মোটেই না, উনি নিয়েছিলেন তোমার বাপ যারা একাডেমিক রেকর্ডকে মাথায় রেখে গোপাল। ঠিক আছে, তাই হবে। আরো দুটো ব্যাপার আমার নজরে এলো। এক, যে মূল আর সৌগত সবসময় পাশাপাশি বসে। আর সৌগত সেই ফুটবল খেলার পুলিশম্যান মার্কিংয়ের মতো সব সময় আমরা মুখে আগলে রাখে, কাউকে ওর কাছে ঘেঁষতে দেবে না। আর দুই, মনের ঘোড়ার ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্ট। আমরা তখন ঘোড়া বলতে কি জানি? এক হচ্ছে শিক্ষা দিয়ে অজন্তা সার্কাস, দুই হচ্ছে ওই শোলে সিনেমা, আর তিন হচ্ছে ঋত্বিক রোশনের বাবা চিত্রহারে ওই ঘোড়া ছুটিয়ে গান গাইতে গাইতে চলে। আগের বছর দার্জিলিং গেছিল। দার্জিলিং এ গিয়ে ও মেলে বসে ওই ঘোড়ার পিঠে বসে ছবি তুলে এনে আমাদের সারা ক্লাসকে দেখিয়ে দিল। কি রেলা, সবাইকে দেখাচ্ছে আন্তর ঘোড়ার পিঠে। আর জানতে পারলাম আমাদের বাড়ি থেকেও নাকি এবার ছুটিতে দার্জিলিং যাওয়া সবাই মিলে। সবাই মানে জ্যাজা, ঠাম্মা, মা, আমি। বাবা সামনে বিধানসভা ইলেকশন, চিফ ইলেকশন এজেন্ট, প্রচন্ড ব্যস্ত। যাওয়ার কদিন আগে থেকে ঠিক ওই সন্ধ্যের মুখে আমার ডাক পড়তো জ্যাঠার ঘরে। অফিস থেকে ফিরেই জ্যাজা আমাকে নিয়ে সোজা চলে যেত শিয়ালদা স্টেশন। দার্জিলিং মেল কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আমরা যে কোচে উঠবো সেটা ঠিক কোথায় এসে দাঁড়াবো, রিজার্ভেশন চার্ট তখন তো কম্পিউটারাইজ ছিল না, কতক্ষণ আগে সাজা, ওখানে ভালো টিয়ের স্টল আছে কিনা, লোকজনের ভিড় কিরকম থাকে, এই সমস্ত কিছু শার্লক হোমস তার ডায়েরিতে আর বেরবার সময় কোনোদিন ওই কলেজ স্ট্রিটের বিখ্যাত শরবতের দোকান, কোনোদিন ধর্মতলা মোগলাই পরোটা, কোনোদিন আমাদের হাজরাপুরের কবিরাজি কাঠ। আমি যেতাম এগুলোর আকর্ষণ। কিন্তু যেদিন সত্যি সত্যি আমাদের দার্জিলিং যাওয়ার কথা, আমরা দার্জিলিং মেল ধরবো, ওরে বাবা, আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন দার্জিলিং মেল প্রায় স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। শেষ মুহূর্তে কোনো রকমে গিয়ে আমরা ট্রেনে উঠলাম। কেন? বাথরুম যা 25 মিনিট, আমি 20 মিনিট বেরোনোর আগে। তো দার্জিলিং এ পৌঁছে মেলে দেখি চারদিকে শুধু
ঘোড়া আর ঘোড়া 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 পিঠে লোকজন ঘুরছে। আমি জায়গায় গেলাম, জায়গা ও জায়গা, আমি ঘোড়ায় উঠবো, ঘোড়া ঘোড়া চড়বো, আমিও উঠবো। সব ঘোড়ার পিঠে চাপছে আর ওই মেল থেকে পেছন দিকে কুয়াশার মধ্যে ফিরে যাচ্ছে। আবার 5-10 মিনিট পর ঘোড়াগুলো মেলের দিকে ফিরে আসছে। কিন্তু যা যা ঠিক ঘোড়াই দেখছে, দেখে বলছে মিউল। আরে মিউল মানে যে খচ্চর সেটা তো তখন জানতাম না, জানলাম কলকাতায় ফিরে ডিকশনারি দেখি। তো এইভাবে 3 দিন ঘোড়ার পিছনে চলবার পর অবশেষে একটা ঘোড়াকে যা যা পছন্দ করলো। কিন্তু না না, আগে ওই ঘোড়ার মুভমেন্ট স্টাডি করে দেখতে হবে খাদের কিনারা যাওয়ার কোনো টেন্ডেন্সি আছে। হ্যাঁ, ওই কলেজ ছাত্রদের স্টাডি ট্যুরের মতো আমার আর যা যা শুরু হলো ঘোড়ার পেছনে স্টাডি ট্যুর। সামনে ঘোড়া ছুটছে, পেছনে কখনো দাদা কখনো আমি। ঘোড়া ছুটতে দাদা বলে এইরকম ভাবে আরো 3 দিন চলবার পর ঘোড়ার সহিত আমাদের লক্ষ্য করেছিল। সে হঠাৎ একদিন বিকেল বেলা এগিয়ে এসে বলল, बचपना साहब घोड़े में सवार होकर देखिए ना। জেরাবাজি মেলের কোণ থেকে দেখতে পাচ্ছি ওই রাস্তাওয়ালের দিক থেকে ঘোড়াগুলো নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এইবার আমার স্বপ্ন সত্যি হবে, মুনকে গিয়ে ছবি দেখাবো। হঠাৎ একদল লোক হাতে ঝান্ডা, মুখে স্লোগান, উই ওয়ান্ট গোর্খাল্যান্ড, উই ওয়ান্ট গোর্খাল্যান্ড। সামনে দিয়ে মিছিলটা চলে গেল। আর ছেলেটা বললো, না আর একদিনও দাঁড়িয়ে না, চল চল আজ কালই আমরা ফেরত যাবো। আর কলকাতা, আর ঋষিকেশ বাবুর কোচিং, সৌগতর মুনকে ঘোড়া নিয়ে ঠান্ডা দিয়ে যাওয়া। ঋষিকেশ বাবু আমাদের পড়াতে পড়াতে হঠাৎ একটা করে ব্রেক, মানে ওই 8 ঘন্টা 25 মিনিট মতো প্রত্যেকদিন পড়াতে ছিল একটা কঠিন অঙ্ক দিতে, যেটা কেউই প্রায় সলভ করতে পারতো না। উনি এই সময়টা, আমরা বলতাম সিরিয়াল ব্রেক, উনি এই সময়টা বাড়ির ভেতরে গিয়ে কাকিমার সঙ্গে বা ওনার বউয়ের সঙ্গে বসে বসে চা বিস্কুট খেতে খেতে টিভি সিরিয়াল দেখতেন। তখন দূরদর্শনে হতো না জটন দস্তিদারের সেই সময়, 13 পার্বণ এইসব চলতো আর কি। তো একদিন কি হয়েছে, ঋষিকেশ বাবু এমন একটা বাকি অঙ্ক দিলে হয়তো ভুল করে মুহূর্ত পাট করে ফেললো। সেই থেকে সৌগত এমনকি ব্যাচের সবার হয়ে গেছে, আমি ওই চেষ্টা করছি আমার মতো অঙ্ক খাতাও প্রায় নামিয়ে দিয়েছি। সারা ক্লাস জুড়ে ওই হট্টগোল চলছে আর সৌগত মুনকে খালি অসত্য অসত্য কথা বলছে আর মুন সেগুলো শুনে একেবারে ঘুরে ঘুরে করছে। আমার একটা এক্সট্রা খাতা নিয়ে ওরা কাটাকুটি হচ্ছে আর ওই সব খারাপ খারাপ কথা বলতে লাগা। তো এই শোরগোলের আওয়াজটা ঋষিকেশ বাবু ভেতরের ঘর থেকে শুনতে পেয়ে আর একটু আন্দাজ করেছে। তুমি বলতে বলতে বেরিয়ে গেলেন, কি ব্যাপার এ বাবা, এত শোরগোল কিছে? হ্যাঁ কি হচ্ছে কি? শোরগোল তো চালাক ছেলে আমার খাতাটা পাঠ করে মেঝেতে ফেলে দিয়েছে। আর ঋষিকেশ বাবুর চোখটা সেখানেই পড়লো, তিনি খাপ করে খাতাটা তুলে নিলেন। খাতাটা তুলে পাতা উল্টাচ্ছেন আর আমাকে দেখছি, পাতা উল্টাচ্ছেন দেখছি। একটা পাতা এসে ওই খারাপ পাতা দেখে ওনার চোখ থেমে গেল। উনি আমাকে টেনে নিয়ে এসে আমি বলছি, স্যার ছাড়েন স্যার, স্যার আমি কিছু করি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি বিশ্বাস করুন। মারছে মন তখন কষ্ট কষ্ট চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলছি সেদিন রাত্রে সারা গায়ে ব্যথা নিয়ে বাড়িতে ফিরে শরীরের ব্যথা থেকেও ব্যথা বেশি লেগেছিল মন। ওইভাবে ক্লাস ভর্তি ছেলে মেয়ের সামনে, মনের সামনে অপমানিত হয়ে আমার যেন মনে হচ্ছিল জ্বর, মানে জ্বর আসবে, তখনও জ্বর আসেনি। তো বাড়িতে ফিরে আমি বলে দিলাম আজ খাবো না। বলে কি মনে হলো, যা যা ঘরে এসে যা যা বিছানাতেই শুয়ে পড়লো। তো রাত্রিরে খাবো না শুনে যা যা কিছু একটা আন্দাজ করেছিল, তাই যা যা বিছানায় শুয়ে আছি।
যারা একটা গ্লাসে এতখানি চিনি দিয়ে হরলিক্স তুলতে তুলতে আমার কাছে হরলিক্স খা, তোকে দুর্বল লাগছে, শরীরে জোর পাবি। কনস্টিপেশন হলে যায় বলতো। খাও খাও, হরলিক্স খাও, একটা গরম প্রেসার পড়বে, লুজ হয়ে কনস্টিপেশন ঠিক হয়ে যাবে। আমার পেট খারাপ হলেও বলতো হরলিক্সটা খাও, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়বে। হরলিক্স যেন হরলিক্স নয়, এদের কাছে স্বল্প রোগ হারা বিচন্দ্রকরণী মৃত সঞ্জীবনী। সেদিন রাত্রে আর বিশেষ কিছু হলো না, আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরদিন সকালে একটা অত্যাশ্চর্য ঘটনা বলছি। দাদা, ও দাদা, অনেকক্ষণ তো হলো, দোয়াই তোমার, আমি কান বলছি, প্রতিজ্ঞা করছি কখনো আর 9:30 পেরোবে না, তুমি দয়া করে। দেখো আমিও খাই এখন। কি গো, পড়ে পড়ে গেলে নাকি? ও দাদা, বয়স বাড়লে মানুষকে সামলানো। হ্যাঁ, কি বলছিলাম? পরদিন সকালে একটা অত্যাশ্চর্য ঘটনা। আমি এইখানে শুয়ে আছি, কিরকম মানে অনেক পাখি ডাকছে, কিচির মিচির মনে হলো, বলে ঘুমটা হয়ে গেছে না। এক দল ছেলে মেয়ে, ওই ঋষিকেশ বাবুর অঙ্ক ব্যাচের প্রত্যেকে, সবাইকে সঙ্গে নিয়ে মন এসছে আমার সঙ্গে দেখা করতে। আমি অন্যায়ভাবে ওইভাবে মার খেয়েছি বলে প্রচন্ড অনুতপ্ত। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, বলছে আর আমি বড় বড় বলছি, ঋষিকেশ বাবু আপনি আমার প্রত্যেকদিন মারেন না কেন? এইরকম যখন কথাবার্তা চলছে, শব্দ চলে গেছে দোতলায়, হিটলারের কানে। হিটলার হঠাৎ চিৎকার করে বলে উঠলো, গোপাল, অপপাল, সাত সকালে বন্ধুরা বুঝি। সৌগত অত্যন্ত চালাক ছেলে, মুন আমাকে ওরকম করছে দেখে ও ফট করে কথাটা ঘুরিয়ে দিল, কথাটাকে ক্যাচ করে নিয়ে, গোপাল, রুদ্র আমাদের গোপাল, বলিয়া গোপাল যে গোপাল গোপাল শুনতে গোপাল 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 গোপাল। আর তখন ও এরকম করছে, মন বললো ভাঁড়, গোপাল ভাঁড়। মানে মুহূর্তে রুদ্র তেজ থেকে আমি গোপাল ভাঁড় হয়ে গেলাম আমার ছেলের সৌজন্য। কিন্তু এই ঘটনাটার পর থেকেই আমার সঙ্গে মুনের বন্ধুত্বটা বেশ গাঢ় হয়ে, মানে এরপর ক্রিকেট ম্যাচে আমি কখনো 4 মারলেও সিটি বাজাতো। হ্যাঁ, সৌগত 6 মারলেও নাচতো। এইরকম একদিন ক্রিকেট ম্যাচ শেষ করে বাড়িতে ফিরেছি, আরে বাস গুনগুনার কাণ্ড। মানে হিটলারকে এইরকম ল্যাজে গোবরে হতে আমি কোনোদিন দেখিনি। বাবা ছিল চিফ ইলেকশন এজেন্ট, সামনে বিধানসভা নির্বাচন, বাবার দায়িত্ব বাড়ি বাড়ি ক্যান্ডিডেটকে নিয়ে গিয়ে পরিচয় করা। তো আমাদের বাড়িতে ক্যান্ডিডেটকে নিয়ে এসছে, সভাপতি যা বয়োজ্যেষ্ঠ, তার সঙ্গে আলাপ করা বলে যা ক্যান্ডিডেটকে দেখে বললো, বাবু নমস্কার, 5 বছরে একবার। আরে জ্যোতি বাবু সাতগাছিয়া কেন্দ্র থেকে এমএলএ হতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে নিয়মিত সম্ভব নাকি সেখানে যাতায়াত করা? তো বিরোধীরা এইটাই তখন দেওয়ালে দেওয়ালে স্লোগান করেছিল, আনন্দবাজার পত্রিকায় খবর হয়েছিল। আর যা রাগ ছিল বাবার ওপর আমাদের বর্ধমানের জমি জমা নিয়ে, সেই সঙ্গে আশ্বাসীদের সঙ্গে একটা গোলমাল চলছিল। তো সেখানে মিটিং এ গিয়ে বাবা বলে এসছে, যেরকম ডায়লগ সব সময় যায়, আরে লাঙল যার জমিদার। তো আমার ওই দুটো কাকা জ্যাঠা দাদারা সব এসে জ্যাঠাকে কানে কানে রিপোর্ট করে গেল। জ্যাঠা তককে তককে ছিল, কখন বাবাকে এটা বলবে এই চান্সে ছেড়ে দেবে। আর ক্যান্ডিডেট চলে যাওয়ার পর এক মুখ রক্ত নিয়ে বাবা বলল, এই বাড়িতে আর একদিনও ভোট মিটলেই আমরা পাকাপাকি ভাবে আলাদা হয়ে যাব। আর যতদিন না মিটছে, গোপীকে নিয়ে গিয়ে বাঁশবেড়িয়ায় রেখে আসবো, আমার বড় সাদা দোকানি। এই লাল মেঝে পরিকাঠের বাড়ি ছেড়ে আলাদা, ছেলেকে ছেড়ে সত্যি সত্যি আলাদা। বেরিয়ে চলে গেলাম, বড় বাবার ওখানে।
বাইরের পৃথিবীর বড় বড় ঘটনা, রাজনীতি কিভাবে আমাদের এই ছোট ছোট বেঁচে থাকা, ছোট ছোট সম্পর্ক, ভালোবাসা, আবেগ, এই সমস্ত কিছুর উপর একটা সর্বগ্রাসী ছায়া ফেলে। বাঁশবেড়িয়ায় গিয়ে আমার প্রথম খুব মন খারাপ হতো, আমাদের বাড়ির জন্য, জায়গার জন্য। আমার বড় মামা ছিল হচ্ছে জুট মিলের শ্রমিক নেতা। বড় মামা দুই ছেলে, বাবাইদা আর বাপ্পা। বাবাইদা আমার থেকে 5 বছরের বড়, আর বাপ্পা আমার বয়সী। আর ওদের একটা ছোট বোন বুলটি তখন সবে হয়েছে, ওই যে এখন যে হুগলি জেলার এসএফআই এর। প্রথম খুবই খারাপ লাগতো, তার সঙ্গে ওখানে খেতেও খুব কষ্ট হতো, ওদের অবস্থা খুব খারাপ। ওদের তখন ওই বাটা কিংবা চারা এই মাছই খাওয়া হয়, তাও নিয়মিত নয়। আমাদের বাড়ি এ তো হিটলারের নিজের হাতে করা বাজার, সেই ইলিশ চিংড়ি এসব ছাড়া তো কোনো কথাই নেই। প্রত্যেক রবিবারে খাসির মাংস। কিন্তু এই সমস্ত দুঃখ আমার উধাও হয়ে গেল আমার মামাতো দাদা ভাইদের সঙ্গে যখন বড় মাঠে ফুটবল খেলতে শুরু করলো। বাবাইদা তো শুধু ফুটবল খেলে না, ফুটবল খেলতে খেলতে কখনো কখনো লুকিয়ে লুকিয়ে আমাদের গঙ্গার ঘাটে নিয়ে যেত, মাঝিদের নৌকায় করে সোজা মাছ গঙ্গা। তারপরে আমরা কখনো কখনো ইমামবাড়া দেখতে চলে যেতাম, ব্যান্ডেল চার্চের পর কোনোদিন বংশেশ্বরী মন্দির। সেই সঙ্গে বাবাইদা বলেছিল, শোন বাড়িতে কাউকে বলবি না, একদিন সন্ধ্যাবেলা লুকিয়ে লুকিয়ে আমরা যাবো চন্দননগর স্ট্র্যান্ড দেখতে। না, সে যাত্রায় আর চন্দননগর স্ট্র্যান্ড দেখতে যাওয়া হলো, কারণ জ্যোতিবাবু আবার জিতলে, বামফ্রন্ট আবার সরকার করলো, এবং জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর মামার বাড়িতে একটা খুশি আনন্দ উৎসবের পরিবেশ। মামা বললো, শোনো ভাগ্নে কালকে ছুটি। আমার এমনিতে ছুটি পড়ে ছিল না, ছুটির দিনেও মামা ট্রেড ইউনিয়ন বক্তৃতা আগুন ছোটাতো। কিন্তু ওই জ্যোতিবাবু আবার জেতার জন্য হলে কাল সকালে তোমাদের সবাইকে নিয়ে দিঘিতে যাবো সাঁতার শেখাতে। পরদিন সকালে আমরা ভাই বোনরা সবাই তেল মেখে রেডি হচ্ছি। হঠাৎ ওই মামাদের জুট মিলের ম্যানেজার বাবুর সামনে, ঘরের সামনে যে বিহারি দালানজি, এই মোটা গো হাতে খোঁজি নন্দন এসে বললো, খোকা বাবু আর মাঝি কা লিয়ে ফোন আছে কলকাতা से। কলকাতা থেকে ফোন আমার মার জন্য ম্যানেজার বাবুর কাছে, মানে বড় মামা তিনি লোক পাঠিয়েছে। আমার তো সব ভাড়ার মতো লাগছিল, কে ফোন করেছে? বাবা। বাবা ফোন করবেনি বা কেন? আর করলে ম্যানেজার বাবু যা ভেবেছিলাম তাই। টাইগার সাহেব কোম্পানির বড় কর্তা, প্রচুর জুট মিলের মালিকদের চিনত, ওই সব কন্ট্যাক্ট কাজে কাজে লাগিয়ে আর কি। তো ফোনে ম্যানেজার বাবু আমাদের খুব খাতির করলেন, আমি সেটা থামস আপ খাইয়েছিলেন মনে আছে। তো তারপরে মার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হচ্ছে, আর মা শুধু বলছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে মা আমাকে ফোনটা ধরতে বললে, আমি গিয়ে ফোনটা ধরবার পরে জায়গা আমাকে বললো, কপি বাড়িতে তোর জন্য কালার টিভি কিনেছি, তাড়াতাড়ি চলে আয়। কালার টিভি আর বাঁশবেড়িয়ায় এই আরেকটা ঝামেলা আছে, ওদের বাড়িতে টিভি ছিল না। ওরা প্রতিবেশী একজনের বাড়িতে গিয়ে জানলায় ঝুলে ঝুলে টিভি দেখছে, তাও যতক্ষণ ওরা জানলা খোলা রাখতো, প্রায় সময় ঠাস করে মুখের উপর বন্ধ করতো। আমার খুব অপমান লাগতো। আরে আমাদের বাড়িতে টিভি সারা পাড়া ভর্তি লোক এসে দেখে, আর ওখানে ওইভাবে তো পরদিন বাবা এলেন। বাবা আসবার পরে মা অনেক ঘুরতে বাবাকে বললো, দাদার সাথে কি কথা হয়েছে না হয়েছে। তখন আমি শুনতে পেলাম না, শুধু এইটুকু শুনলাম জায়গা নাকি ফোনে মাকে বলেছে, বৌমা আমার নিজের কোনো ছেলে পুলে নেই, থাকলে কি আমি তাকে কপির থেকে বেশি ভালোবাসতাম। ব্যাস সমস্ত জিনিসপত্র গুটিয়ে পরদিনই আমরা চলে এলাম আবার হাজরা করে সেই লাল মেঘের বাড়ি। আর সেই আমাদের টেলিভিশন রামায়ণ, মহাভারত, চিত্রহার, চিত্রমেলা, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, তারপরে সমস্ত কিছু রঙিন হয়ে গেল। আর আমার রাজবাড়ি রামপন্থী বন্ধুর বাবা দীর্ঘদিন পর্যন্ত টেলিভিশনকে বোকা বাক্স বলে আসলো,
আজকেও হঠাৎ একদিন দেখলাম, যেদিন থেকে এনডিটিভি প্রোগ্রাম শুরু করলেন প্রণয় রায়, বাবাও গম্ভীর মুখে বসে গেল টেলিভিশন দেখে। The world this week. আর এই সময়টাতে আমার একটা ছোট বোন খুশি, ওই যে এখন যে আমেরিকায় থাকে রিসার্চ করে, ও সবাই খুশিকে খুব আদর করতো, ভালোবাসতো, আমিও বাসতাম, হিংসেও করতাম, কিন্তু বাসতাম। আমার পাকাপাকি ভাবে এই সময় থেকে থাকা শুরু হলো যাজার কাছে। এমনিতে আমি যতই অজ্ঞে খাজা হই না কেন, বলতে কোনো দ্বিধা নেই, ওই সুবিনয় কাপুর কাছে বাংলা আর যাজার কাছে ইংরেজি পড়ে পড়ে নেসফিল্ডের গ্রামার, এই দুটোই কিন্তু আমি ক্লাসের মধ্যে হাইয়েস্ট পাচ্ছি না। আর রাত্রিবেলা এক বিছানায় এক সঙ্গে যাজার কাছে শোয়া। ফোন করছে রে বাবা, এই অসময় আমার নিশ্চয়ই খুশি খুশি বলতে না, খবর পাই জানি না, হচ্ছে না বাবা। কে কে নম্বরটা বলছে? হ্যালো, হ্যাঁ কে ভাই? কুরিয়ার সার্ভিস? আজকে কি এই বাড়িতে শুধু কুরিয়ার? ও আপনি সকালবেলা ঘুরতে এসেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভুল হয়েছে, দেখলেন? হ্যাঁ আমি তখনই বলছিলাম যেটা। ও আচ্ছা আচ্ছা, 44 নম্বরে। আচ্ছা আচ্ছা, আপনারা কি সারা রাত্রি ধরে কুরিয়ার সার্ভিস? ও আচ্ছা আচ্ছা, ওই মহিলা খুব ইনফ্লুয়েন্সিয়াল। হ্যাঁ ঠিক আছে ভাই, কি করবেন বলুন, এত রাত্রে? আমি কালকে সকালে আসুন, এসে দিয়ে যাবেন। হ্যাঁ না না, আমার বাথরুমে টাইগার বন্দি হয়েছে। আরে ধর, এই টাইগার সেই টাইগার নয়, আমার বেঁচে যাওয়ার মধ্যে আমি আপনাকে অত বেরোতে পারছি না, যা ভালো বুঝেন করুন তো। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে হলে আপনি এখনই আসুন, নিয়ে যান। হ্যাঁ রাখছি। মানে মানুষের দূরে বিয়ে হলে কত ঝামেলা না, চেন্নাইয়ের জামাই তার নাগপুরের শাশুড়ি, আর সেই জামাই এখন কলকাতায় পোস্টিং থাকে আমাদের পাড়া 44 নম্বরে। তো এই 4 নম্বরটা ভুল করে লেখায় আমাদের বাড়িতে হনুমান চল্লিশা চলে এসেছে। জামাইয়ের সংসারে শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য শাশুড়ি পাঠিয়েছে হনুমান চল্লিশা, যেটা দিদি গুনে এই মাঝরাত্রিরেই দিতে হবে, না দিলে। আর ওই মহিলা ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল, তো ওই মহিলা কুরিয়ার কোম্পানিকে ইনফ্লুয়েন্স করে। এই দূরের বিয়ে বলতে মনে পড়লো, জানেন তো আমাদের বাড়িতে না একবার খুব দূরের একটা বিয়ে, মানে আমার যে বর্ধমানের আত্মীয় স্বজন বলছিল, ওইখানকার এক পিসির বিয়ে হয়েছিল। আশ্চর্য বিয়ে, কোনো ওই সিঁদুর দাঁত নেই, মালা বদল নেই, শুধু সই করে করে বিয়ে। কারণ বর্ধমানের গ্রামে তো এসব চলে না। আর আমাদের এই বাড়িতে হিটলারের প্রচন্ড আপত্তি ছিল, বাবা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিয়েছিল। তো বিয়ের সময় বাড়ি ভর্তি আত্মীয় স্বজন লোকজন থাকবে, ঠিক হলো। ওই বাদিন আমি যাজার বাড়িতে, আমি থাকতে হচ্ছে আমাদের চিলে কোঠার, আর আমার সঙ্গে থাকবে আমার এক দুটো কাকু, রাজেন কাকু। তো বিয়ের আগের দিন সারাদিন এই ঘুরঘুরি করে আমি ক্লান্ত হয়ে গিয়ে চিলে কোঠায় ঘুমিয়ে পড়লাম। খানিকক্ষণ পরে রাজেন কাকা এলো। রাজেন কাকা এসে আমার পাশে বিছানায় ছিল, লোকটা নেমে এসছে হঠাৎ। রাজেন কাকা আমাকে চাপড়ে ধরল। হ্যালো কাকা, কি করছো? আর দমন্ত হয়ে আসছে তো। তারপরে হিন্দি সিনেমায় যেরকম ভাবে হিরো হিরোইনরা চাপড়ে চাপড়ে করে, সেইভাবে আমাকে চাপড়ে ধরে কাকা শরীরে চুল হচ্ছে। আরে কাকা গো, কি করছো? ও কাকা, পারছি না, সে আমার দম বন্ধ হয়ে আসছে। কাকা ব্রহ্মদের শুনলো, কাকা হাতটা শুনে আমি কি দিতে পারবো? আমাদের ছাদে যে জলের ট্যাঙ্কটা আছে, ওর পাশে কলটায় নিয়ে গিয়ে আমাকে ধুয়ে ধুয়ে আবার বিছানায় এনে শুয়ে দিল রাজেন কাকা। তারপর নিজেও আমার পাশে শুয়ে খটখট করে নাক ডাকতে শুরু করল। আমার সারা গা ঘিঘি করছে, কুই কুই পাচ্ছে। আমি ভাবছি কতক্ষণে, আমি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, ভাবছি কতক্ষণে বোর হবে, কতক্ষণে আমি জানলার কাছে থাকবো। সকালে এলো কাউকে কিছু না বলে সোজা চলে এলাম জায়গার ঘরে। জায়গার ঘরে এসে কি মনে হলো, জায়গাকে আগের দিন রাতে যা যা হয়েছে সমস্ত কিছু বললাম। সবটা শুনলো গম্ভীর ভাবে। তারপর রাজেন
কাকাকে ডেকে পাঠালো। রাজীব কাকা আসবার পরে রাজীব কাকার সাথে এমন ভাবে ট্রিটমেন্ট করতে শুরু করলো যেন কোনো তালিবান জঙ্গি মিলিটারি অফিসারের সামনে, আমেরিকার অফিসারের সামনে ধরা। যা বললো, রাজেন, এই বাড়ির ত্রিসীমানায় যদি কোনোদিনও তোর ছায়া দেখেছি, সুদ দিয়ে পিঠের চামড়া গুটিয়ে দেবো। রাজীব কাকা কোনো প্রত্যুত্তর না করে মাথা নিচু করে আমাদের বাড়ি থেকে চলে। এই ঘটনাটার পর থেকেই না আমি কিরকম উপরে গেলাম, মানে অচেনা লোক দেখলে আমার অস্বস্তি হতো, কারোর সাথে সহজে মিশতে পারতাম না। নেমন্তন্ন বাড়ি, বিয়ে বাড়ি একদম না, কারোর কাছে সবাই ক্যাবলা বলতো, বোকা বলতো, কিন্তু যা ব্যাপারটা বুঝতে পারতো, যা আমাকে কখনো কিছু বলতো। আর আমার এই গুটিয়ে যাওয়ার সময়টাতে আমার বাবার ব্যাটারি যেন ডাবল রিচার্জ হয়ে গেল। বাড়িতে এইখানে তার পার্টির লোকজন নিয়ে সবসময় মিটিং চলছে আর বলছে, কমরেড কমরেড, অনেকদিন বাদে আমাদের অকংগ্রেসি সরকার তৈরির একটা সুযোগ এসছে দেশে। এবার যদি বিরোধীদের সরকার হয় তাহলে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হচ্ছেন। আমরা ব্রিগেডের বিশাল মিটিং করব, সমস্ত বিরোধী পক্ষ, লাল কৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং, ইন্দ্রজিৎ গুপ্ত, দেবী গৌড়া, জ্যোতিবাবু সবাইকে নিয়ে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঘুরিয়ে দিতে হবে। বাঁচায় নেই চাপ, পরে কেষ্ট না। আওয়াজ দিক, আমি কিন্তু ওই বাড়ি বুঝতে পারছিলাম একটা রাজনীতির উত্তাপ, একটা বারুদ মাখা গন্ধ কোথায় যেন দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। একদিন স্কুলে গিয়ে ধর্মঘট হচ্ছে, এসে ভাই এর দাদা এই স্কুলের সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে বলছে, কমরেড, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দেওয়ার দাবিতে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের যে সংগ্রাম, সেই কাজে আপনাদের এগিয়ে আসতে হবে। সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য কাজের দাবিতে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা যারা আজকে ছাত্র, ভবিষ্যতের কর্ণধার, আজকের কথা মানেই বুঝতে পারছিলাম। কর্ণধারটা শুনে আমার কানে বাজে, আমি সৌভাগ্য কথাই শোনাতে। কর্ণধার মানে কি? ও সবসময় সমান উত্তর। কর্ণধার না, কর্ণধার মানে হচ্ছে যারা ভবিষ্যতে চাকরি বাকরি না পেয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে, তাদের বলে এইসব কথাবার্তা চলছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি ঋষিকেশ বাবু এরকম আমাদের ডাকছি, স্যার বলুন স্যার, বলুন স্যার। হ্যাঁ, ঋষিকেশ বাবুর কাছে গেলাম। ঋষিকেশ বাবু বলেন, আজকে তোমার স্কুল হবে মনে হচ্ছে না, তোরা একটা কাজ কর, 3টের সময় আমার বাড়িতে চলে আয়। ওদের ব্যাচটাকে আমি ওপো করিয়ে নিয়ে তারপর 5টার পর থেকে মনকে নিয়ে আলাদা করে বসবো। অনেকদিন বাদে একটা ট্যালেন্ট পেয়েছি। আমার তো বুকের হৃৎপিণ্ডটাই বসে গেল, মন আমাদের থেকে আলাদা। এইরকম মন খারাপ করার দিনগুলোয় কংগ্রেসও হেরে গেল, কিন্তু জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হলেন বিশ্বনাথ প্রতাপ সিং। এখন জ্যোতিবাবুর খারাপ লেগেছিল কিনা সেটা তার মুখ থেকে বোঝবার কোনো। যাই হোক, এইরকম মন খারাপ করার দিনে একদিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে হঠাৎ যা আমাকে ডেকে বললেন, গোপী, সামনের মাসে আমার রিটায়ারমেন্ট, ভাবছি এই শীতেই একবার বাসি ঘুরে আসবো। চেম্মা পশ্চিমের ঠান্ডার ভয়ে যাবে না, কি যাবি তো? যাবো না মানে কি বলছো? কাশি, পেড়া, পেয়ারা, রাবড়ি। সত্যি কথা বলছি, জায়গার কাছ থেকে ছোটবেলায় কাশি কাশি যারা শুনেছি, আমার ধারণা ছিল ওটা শুধু খাওয়ার জায়গা। বাবা বিশ্বনাথ কিংবা বিসমিল্লাহ সানাই এসব কিচ্ছু জানতাম না। কিন্তু আসবে পশ্চিমের ঠান্ডা হাওয়া, গোপী, ঠান্ডা একবার চেপে বসে গেলে কিন্তু ডেঞ্জারাস। যে ওখানে এই টুপি আর এই মাফলা একদম খোলা চলবে না, আর তার সঙ্গে গরম জলে চান, হরলিক্স আর গার্গিল। কাশি মানে আমার কাছে শেষ পর্যন্ত দাঁড়াতে হয়।
অযোধ্যাতে রামজি का मंदिर হবেই হবে। এটা কি করে হলো? আরে রামায়ণ সিরিয়ালে তো কোনোদিন দেখায় কি যে লবকুশ ওদের পৈতৃক জমিটা বেচে দিয়েছে বাবরকে, কিবা বাবর এসে জোর করে দখল করে নিয়েছে, যেমন কিনা আমাদের বর্তমানের জমি জমা সব দখল হয়ে যাচ্ছে ভাবছে সিরিয়াল দ্বারা কাজ। কিন্তু সত্যি এর কিছুদিন পরে লাল কৃষ্ণ আডবাণীজি তার রথ নিয়ে রামযাত্রা শুরু করলেন সারা দেশ জুড়ে। মন্ডল কমিশনের রিপোর্ট দিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠল। বোমা বিস্ফোরণের মৃত্যু হলো রাজীব গান্ধী, বার্লিন ওয়াল ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়নের পতন হলো, সচিন তেন্ডুলকার নামক এক বিশাল বালকের উত্থান হলো। সেই সঙ্গে আমাদের চোখের সামনে শাহরুখ খান হয়ে গেল কিং খান। এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যেন নিজেদের অজান্তে আমরা স্কুল পেরিয়ে কলেজ সময়ের মধ্যে চলে যাচ্ছিলাম। শৈশব কৈশোর সব না, মাঝখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে। যারা নানা রকম বিচিত্র বিচিত্র খেয়ালের কথা আগেই বলেছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে ওকালতি। মানে বয়স হয়তো ভেবেছিল যে ব্যারিস্টার হবে, উকিল ব্যারিস্টার হবে, কিন্তু এই পুরো বড় সংসার তার দায়িত্ব এইসব সামলে সাহেব কোম্পানির বড় কর্তা হয়ে কিন্তু আইনের প্রচন্ড খবরাখবর রাখতে মোটামোটা পরিবর্তন করতো। আর এই উকিল ব্যারিস্টারদের একটা ঠেক ছিল, সেখানে প্রত্যেক সন্ধ্যাবেলা গিয়ে জটিল কি মামলা হাইকোর্টে চলেছে, কোন ধারা কোন, মানে মোদ্দা কথা হলো আইনটা বুঝতো। বহু লোক এসে ফ্রিতে পরামর্শও নিত। সবচেয়ে বেশি নিতে হচ্ছে আমাদের বাজারে যারা মাছ বিক্রি করে, মাছ ব্যবসা করে, তারা ওরা একটা পুকুর লিজে নিয়ে কি একটা ঝামেলার মধ্যে ফেসে গেছে। এইখানে কোর্ট হয়ে যারা কাছে এসে ওদের মিটিং চলতো। তো একদিন এই সন্ধ্যের মুখটা আমরা কোথায় গেছিলাম, সাইকেল করে গেছি, বেড়াতে গেছিলাম নাকি ঘুরতে গেছিলাম ঠিক এখন মনে নেই। তো আমি নুন সৌগাত সবাই আছে, দেখি আমাদের ওই বাজারের পেছনে খিচুড়ি খাওয়ানো গঙ্গা পুজো, ওই জেলেদের গঙ্গা পুজো, তাদের দরিদ্র নারায়ণ সেবা, ওই খিচুড়ি ছেঁচড়া আলুর দম এই সমস্ত কিছু চলছে। মন কাউকে কিছু না বলে পাট করে সাইকেলটা ব্রেক চিপে ওই খিচুড়ির লাইনে গিয়ে বসে গেল খিচুড়ি। আর ওকে দেখে দেখে সৌগত গেছে, বাকি সবাই আমি কি করি। আরে যা ওই পুজোর প্রেসিডেন্ট যদি জানতে পারে এদিকে বন্ধুরাও বসেছে, নিরুপায় হয়ে আমিও বসে গেলাম খিচুড়ি খেতে। খিচুড়ি পরিবেশন করছিল চিমা। ওপেরি চিমা আর মোহনবাগানে খুব নামকরা নাইজেরিয়ান, না না সেই চিমা নয়, এই চিমা হচ্ছে আমাদের পাড়ার চিমা, সেই চিমার ভক্ত, ওই রকম চুল কাটা। এছাড়া যুব কংগ্রেস করতো, সেই জন্যই যাদের সাথে অত ভাবি। আর লোকের রেডিও টিভি সারাতো মানে ধরুন আপনার রেডিওটা খারাপ হয়েছে, তো সামনেই কদিন বাদে মহালয়া, আপনি ভাবলেন মহালয়াটা শুনতে হবে, ওকে না, এবারে মহালয়া শুনতে গেলে রেডিও দিতে হবে আগের বারের বড়দিনের সময়। এতবার ঘোরাবে, এতবার ঝোলাবে যে আপনাকে শেষ। তো সেই সীমাদা খিচুড়ি দিচ্ছে, আমার সামনে আসছে, এ ছোট বাবু আরেকটু আলুদম দি, মুচকি মুচকি আসছে। হঠাৎ ব্যাটারি চোর, ব্যাটারি চোর, ব্যাটারি চোর। হ্যাঁ, এই যে রেডিও সায়েন্টিস্ট আমার ছোট রেডিওটা 3 মাস হলো নিয়ে গিয়ে ফেরত দিচ্ছে না, ব্যাটারি না খুলে রেখে নিয়ে গেছে। 3 মাস ধরে ওই ব্যাটারি কি ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করছে। কাকু তাই বলে আপনি বাজারের মাঝখানে এতগুলো ছেলে মেয়ের সামনে আমাকে চোর বলে ইনসাল্ট করবে? তোকে কি 14 চোর বলিনি, তাই তোর বাপ। সেদিন যার ফোকাসটা চিমাদার দিকে থাকায় আমাকে অত খেয়াল করে, যখন আমাকে খেয়াল করলো তখন আমার খিচুড়ি শেষ করা। তুই এখানে কি করছিস? তোর পড়াশোনা নেই? যা যা বাড়ি যা, আগে এক্ষুনি বাড়ি যাবে। কোথায় গেল? ব্যাটারি চোর কোথায় গেল? ব্যাটারি চোর, ব্যাটারি। এই চিমাদার 21শে জুলাইয়ের মিছিলে গুলি খেয়েছে, দেখেছিল মানে হালকা করে পা দিয়ে ছুঁয়ে গেছিল, পিজি হসপিটালে কদিন ভর্তি ছিল। যা প্রত্যেক দিন বিকেলবেলা এক ব্যাগ ফল নিয়ে দেখা করতে যেত চিমাদার সঙ্গে। কিন্তু চিমাদা যখন আমার পাড়ায় ফিরলো আবার সেই ব্যাটারি চোর। চিমাদা তো ফার্স্ট সালে মাঝে মাঝে বলতো, 21শে জুলাই একটা ভুলে গেছে, আমাকে নিয়ে বড় দিব খারাপ করে স্ট্রেস থাকতো। পাড়ায় একটা শহীদ বেদি হতো, তার কাছে খানে যাও, এই ফুটা খালি ব্যাটারি চোর, ব্যাটারি চোর। জায়গা মশাইয়ের ছত্র সাহেব কিংবা নাগপাশের মধ্যে থাকতে থাকতে কখন যেন স্কুল পেরিয়ে কলেজ সময়ের দিকে আমরা চলে গেলাম। মুন আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড ছিল, ও চলে গেল আইআইটি কানপুর।
আর আমরা যারা ভালো খারাপ মোটামুটি মাঝারি এই শহরেরই বিভিন্ন কলেজে আর্টস কমার্স হিস্ট্রি কেমিস্ট্রি এইসব নানা ডিপার্টমেন্টে পড়ছি। যারা ইচ্ছে ছিল আমাদের ল পড়াবে, কিন্তু আমি বললাম না, আমি এবার পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই। দুঃখ হয়েছিল, মুখে কিছু বলে। আর আমি জীবনে প্রথমবার এই জায়গার কক্ষপথে ঘুরতে ঘুরতে সেখান থেকে ছিটকে বেরিয়ে নিজের মতো স্বাধীন পথ চলা শুরু করলাম। পলিটিক্যাল সায়েন্স কলেজে আমার দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু হলো, এক দেবদত্ত, তার কথায় পরে আসছি, আর এক হচ্ছে সৃজিত। সৃজিত ছিল খেলোয়াড়, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, হকি, কোন খেলায় ভালো সবেতেই স্টেট লেভেলে। আর দেবদত্ত মহাকাশ থেকে মাছ ধরা, গ্রামী আবার থেকে গ্রুপ থিয়েটার, সমস্ত বিষয় ওর মতদর। মানে শহরের হেন কোনো বিদ্বজ্জ বুদ্ধিজীবী নেই যে যার বাড়ির খবর হাড়ির খবরও জানতো না, আর যারা ওকে নামে চিনত। মানে ও আমাদের সেই সময়কার google.com কিংবা মানে যখন আর কি পুরো সমাজটার ফেসবুক আয়ন হয়, একজন কবি কেন কবিতা লিখতে পারছে না, ফেসবুকে জানা হয়ে যায় আঙুলের ব্যথা, কিংবা হিরোইনের ছানা হামা দিচ্ছে। আচ্ছা, মানুষের বাচ্চা হামা না দিয়ে কি ডানা মেলে আকাশে তো দেবু আমাদের এইসব খবর নিয়ে আসতো, আর পুরো ক্লাস ওকে গুরুদেব বলে মান্য করতো। আমি তো পড়তে পারি তো দেবুর দৌড়াতেই আমরা এই একাডেমি, রবীন্দ্র সদন, কলেজ স্ট্রিটের বই পড়া, সোহাবাজার, খালা শীতলা এই সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হচ্ছে। তো দেবু একদিন হঠাৎ করে বললো, চল নেক্সট স্যাটারডে শনিবার আমি তুই আসবি যে বকখালি যাচ্ছি 7টার সময়, ঠিক সকাল 7টায় ধর্মতলার বাস স্ট্যান্ডে চলে আসবি। বকখালি জীবনের প্রথমবার একা একা বাইরে বেড়াতে যাওয়া, বাড়ির লোকেরা কেউ নেই, আমি দেবশ্রী। পূর্ণিমা এসে যাচ্ছে চলাচল, সমুদ্রে উত্তাল ঢেউ, আর আমরা তিনজন বকখালির সমুদ্র সৈকতে। দেবু বলল, তোদের আজকে বৃদ্ধ সন্ন্যাসীর কাছে দীক্ষা দেওয়া হবে। না, এই বৃদ্ধ সন্ন্যাসীর মধ্যে কোনো ধর্মীয় অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বুঝবেন না। বৃদ্ধ সন্ন্যাসী the old mom রাম। দেবু মিশিয়ে যাচ্ছে পেটের পর পেট, আমরা তো বিরাটা খেয়ে যাচ্ছি, তারপর নেশা, লুঙ্গি, কবি, বাড়ি ফিরে দেখি সারা গায়ে চাকা চাকা লাল লাল দাগ দাগ বেরিয়ে গেছে, র্যাশ মতো হয়েছে। হিটলারের ব্যাপারটা নজরে পড়ল। সারা গায়ে সব কি বেরিয়েছে গোপাল? আমার হঠাৎ মনে হলো এবার আমার বিদ্রোহ করার বয়স হচ্ছে। আমি কোনো কথাটাকে রাতঘাত না করে ধামাচাপা না দিয়ে সোজা হিটলারের মুখের উপর দেবদত্ত রামায়ণ বলে দিলাম, মানে রামকাণ্ড। সমস্তটা শুনলো, শুনে শুধু উত্তরে বললো, কিন্তু এর কিছুদিন পরে দেবু আর সৃজিত আমাদের বাড়িতে এলো। লুচি, ছোলার ডাল, আলুর দম, রাবড়ি এই সমস্ত খাওয়া দাওয়া চলছে। দেবু যেন সেদিন এসেছিল জায়গাকে অপমান করবে বলে। দেবু হঠাৎ বলে উঠলো, আপনি সামন্ত প্রভুদের মতো নিজের ইচ্ছেটাকে শেষ কথা বলে মনে করেন, আর মনে করেন তাতে প্রত্যেকে উঠবে, বসবে, দাঁড়াবে। কারুর কোনো স্বাধীন মতামত, ইচ্ছে অনিচ্ছে এগুলোকে আপনি গুরুত্বই দিতে চান না বলেই আপনার এই ভাই রুদ্র এত বড় ছেলে এখনো এরকম মেলা সভা ছেলে হয়ে আছে, কোনো ব্যক্তিত্বই তৈরি হয়নি। এত কিছু কথা শোনবার পর একটাও শব্দ বলল না। এইবার জায়গার সবচেয়ে দুর্বলতম জায়গায় দেবু আঘাত করে। কংগ্রেস, আপনি এখনো কংগ্রেস, আপনি 72 থেকে 77 ভুলে গেছেন, আপনি ইন্দিরা গান্ধী রিমার্টেন্সে ভুলে গেছেন। কংগ্রেস গোপসের আরে ওখানে কোনো গণতন্ত্র আছে, পারিবারিক দল কংগ্রেস। এরপরে কংগ্রেস নিয়ে এত কথার পরও যারা কোনো প্রতিক্রিয়া কেউ চুপ করে আসে, তারপর যখন দেবু খাওয়া প্রায় শেষ, তখন যারা ওই
লুচির একটা ফুলকো ছিঁড়ে নিয়ে রাত্রিতে ডুবিয়ে নিজের মুখে দিয়ে হঠাৎ দেবুকে বলে উঠলো, শোনো বাবা, তোমার হাব ভাব, চাল চলন, খাওয়া দাওয়া রেখে যা বুঝলু, তুমি মোটে বন্ধু বচ্চন। আমাদের গোপালটা একটু ভোলাওয়ালা, ওকে সাবরেদ করে যদি আবার বোতলের প্রোগ্রাম করো তাহলে রাম না কচ খেলো। পয়সাটা আমার থেকেই নিও না। যেহেতু দেবুকে বেটে খানিকক্ষণ তাকিয়ে থাকলো, এ তো ভাবে আমাদের বাড়ি থেকে ঘর 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 ঘর। আমি কিন্তু এরপর থেকে জীবনে আর কখনো কোনো নেশা টেশা করি, কিছুতেই আমি একটু বিদ্যু প্রকৃতির, আপনারা বুঝতেই পারছেন। আর তার আরো একটা কারণ হলো, কিছুদিন পরে আমার বড় মা, সেই ট্রেড ইউনিয়ন লিডার মাসবেনিয়া, কথা বললে বক্তৃতা দিলে যেন আগুন ছুটত, মারা গেল হঠাৎ করে 1 মাসের মধ্যে ক্যান্সার। বড় মামাকে খুব মিশাবাদ করতো না? হ্যাঁ, তাকে কি কিংবা দূষণ থেকে কে জানে। এই ঘটনাটার পরে না আমি আর একজন জাজামশাইকে আবিষ্কার করি, মানে হিটলারের আর একটা শেষ। এমনিতে তো বড় মামার ফ্যামিলিকে দু চোখে দেখতে পারতো না, আমাদের বাড়িতে এলে আনকালচার, কোনো এডিকেট যাবে না। একবার তো বাপ্পা এইখানে বসে ওই টিভির রিমোট নিয়ে ঘাটাঘাটি করছিল বলে কান মুলে দিয়ে ওরে আনকালচার ফ্যামিলি। এ বড় মামি তো এত লজ্জা পেয়েছিল বাপ্পাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলেই না। কিন্তু ওই বড় মামার মৃত্যুর পরে প্রত্যেক মাসে মানি অর্ডার করে এই জায়গা ওদের ওখানে টাকা পাঠাতে শুরু করে, ওদের সংসার চালানোর জন্য। আমার মা তো লজ্জা করেছিল, একদিন প্রায় মাঝে মাঝে বুঝতে বললো, আপনার মির্জা, আপনার ছোট ভাই তো ওদের জন্য যা করবার করছে, আপনি আবার। না না বৌমা, তুমি না করো না। ছেলে মেয়েগুলো ছোট ছোট, সবাই তার লেখাপড়া চলছে, অসময় বাপ হারিয়েছে, ওদের দরকার আছে। আপনার বাপ যদি আমি হিটলারের চোখে জল শব্দ হলো। মোবাইল বাজলো কি না? তাহলে নিশ্চয়ই বাথরুমে। দাদা, ও দাদা, কি গো পড়ে গেলে? ও দাদা, আরে সারা তো দাও। কি গো? আরে দাদা, একটু অন্তত হ্যাঁ ও বলো, বুঝতে পারি তুমি বেঁচে আছো। প্লিজ দাদা, এর পুরো না, অনেক হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে দাদা, তোমার যদি পায়ে পড়ি গো দাদা। এবার কিন্তু আমাকে বাথরুমের দরজাটা ভাঙতে হবে, বকলা চলে আসবে, তখন কিন্তু আমার বলো না এই বলে 1 কারি টাকা খরচা করলি, আবার এখন দরজা পাল্টালো। ও দাদা প্লিজ। এই হয়েছে এক মোবাইল ফোন। আগে আমাদের বাড়িতে ডাউ যেরকম কালো ফোন এইখানে স্ট্যান্ডে থাকতো, সারা পাড়ার লোকের জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী সমস্ত খবর তাতে হয়ে যেত। আর এখন পকেটে পকেটে 2-3টে করে ফোন, 8টা-10টা করে সিম, একটা মানুষ 1 ঘন্টা ধরে এখানে রয়েছে, তো মোবাইল চার্জ। অনেকদিন স্কুল কলেজে লেখাপড়া করবার পরে আমি বুঝলাম যে আমার আর বিশেষ কিছু করার নেই, কারণ এম এর কাছে চান্স পেলাম তো, আমার বন্ধুরা সবাই এম এতে চলে গেল। আমি এখানে বসে থাকতাম। আর ওই জায়গার আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট। রিটায়ার করবার পরে শেয়ার মার্কেটের প্রচুর কাগজপত্র এখানে রাখতো, আমি ওই সব উল্টে পাল্টে দেখতাম। আর ওই ফোনে মাঝে মাঝে খবর আসতো, লাইন পাড়ার লোকের, আমি সেই সব তাতে একদিন ওই রকম শেয়ার মার্কেটের কাগজপত্র দেখছি, হঠাৎ ফোনটা করে বেজে উঠলো। 12:30 একটা বাজে, ফোন করলো বাবা, এত বেলায় আবার স্যার কি হলো? তাই ফোনটা তুললাম। হ্যালো, কিরে মা, কেমন আছিস? কে বলছে? তোমাকে ভাঁড় কদর বলে গোপী, গোপাল, গোপাল ভাঁড়। হ্যাঁ শোন, বিয়ে করছি, চাইনিজ, আমারই ল্যাবমেট। যে চাউমিন খেতে ভালোবাসে এই কথা তো আমাকে কখনো বলেনি, বললে কি আমি চাউমিন খাওয়াতাম না? কি রে, কনগ্রাচুলেশনস বলবি না? আমাকে না, সৌগতের কথা না মনের ভাবা উচিত ছিল। আমি বুকে পাথর চেপে বললাম,
কনগ্রাচুলেশনস। উত্তরে মন শুধু বলল সৌভাগ্যকে যখন কথাটা বললাম ওর তখন 9 নম্বর ব্রেকআপ চলছে, ব্যাপারটা পাক্কাই। আর আমি খানিকটা ওই মনের দুঃখ বলতে আর খানিকটা নিজেকে ব্যস্ত রাখার জন্য আমাদের পাড়ায় যে নতুন কম্পিউটার সেন্টারটা হয়েছে, ওই বেসিক যা সব কোর্স সেই শিখতে ভর্তি হয়ে ওখানে ঠিক আমার পাশের টেবিলটাতে এসে বসতে শুরু করলো সালমা খাতুন, খুব রক্ষণশীল পরিবারের মেয়ে, আর সেই জন্যই সমস্ত রক্ষণশীলতার বেড়া ভেঙে ও বেরিয়ে আসতে চাই। আমাদের দুজনের মধ্যে আলাপ চলা হলো, তারপর ওই একটা মতো যা হয় প্রেম মতো হয়ে গেল। আর সেটা সালমান ইনিশিয়েটিভে। তারপর সালমা প্রায় বলতো চলো 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 তোমার বাড়ি যাবো, এই তোমার বাড়িতে যাবো। আমি খালি এড়িয়ে যেতাম এড়াতে শেষ পর্যন্ত একদিন সালমা আমাদের বাড়িতে চলেই গেল। প্রজেক্টের কাজ প্রজেক্ট আমি ফুল বছর পরবার পরে আমার ঘর থেকে হলো এই যখন একটু খোলা হাওয়ায় যাই, ছাদে যাই, ছাদে ঠিক আছে চলো ছাদে গেলাম। ছাদে গিয়ে 2 মিনিট ঘুরবার পরে ও আমাকে কিনে নিয়ে সোজা ঢুকে গেল সেই চিড়ে কোঠার ঘর। তারপর থেকে আমি আর ওই ঘরে যেতাম। ওই ঘরে ঢুকে আমাকে এক ধাক্কায় পিছনে ফেলে দিল, তারপর নিজে আমার উপর উঠে আমাকে চাপটে ধরে ওর ঠোঁট আমার ঠোঁটে। জীবনে প্রথমবার কোনো মহিলার ঠোঁট আমার ঠোঁটে। আমার দুঃখ ধুকপুক করছে। যখন আমার সালমান দিকে মন, তার থেকে আমি বেশি চিন্তা করছি এটা হলো হিটলারের ছাদে পুজো করতে আসার সময় পাশে ঠাকুর যদি চলে আসে আর দেখতে পায় তাহলে যে কি হবে। আর যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। ভাবতে না ভাবতে হঠাৎ হিটলার ছাদে এসেছিল আর কিছু একটা শব্দ পেয়ে আস্ত করে ভেজানো দরজাটা খুলে ভেতরে ঢুকে এলো। আমি হিটলারকে দেখতে গেলাম, সালমা খাতুন। তারা কি বিবাহ করবেন বলে মনস্থির করেছেন? উত্তরে কি সালমা বলেছিল আমি জানি না, কিন্তু সালমা আমাকে বলেছিল যে আমার যা যা শেয়ার মার্কেট আর ওকালতি শুধু বলতে প্রেম আর চুমু নিয়েও নাকি অগাধ জ্ঞান। মানে এরপর থেকে সালমা যখনই আসতো আমার সাথে সব জ্যাডার সঙ্গে বেশি গল্প। ওরা দুজনে মিলে গল্প করতো আর আমি দূর থেকে দেখতাম। দেখে মনে হতো যেন সপ্তপদী সিনেমায় সুচিত্রা সেন আর ছবি বিশ্বাস উত্তম কুমারের বিয়ের মেম্বার। তো এমনিতে জায়গা খুব একটা সাম্প্রদায়িক টাইপের ছিল, পুজো আচ্ছা করতো কিন্তু হিন্দু মুসলিম প্রেমিক প্রেমিকার মাঝখানে এইভাবে একটা পাহাড় জগৎসহ করে হয়ে গেল কে জানে। সালমার মধ্যে কিন্তু আমি একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করছি। সালমাকে নিয়ে যখনই কোথাও বেড়াতে যেতাম বা কোনো বন্ধু বান্ধবের সাথে আলাপ করাতাম, ও কিছুতেই নিজের আসল নামটা বলবে। ও সবসময় বলবে নমস্কার আমার নাম মিষ্টি। হ্যাঁ ওর ডাক নাম ছিল মিষ্টি, কিন্তু সালমা নামটা। আর একটা ব্যাপার হলো যখনই আমরা কোথাও খেতে চলে যেতাম, না এখনকার মতো রেস্টুরেন্ট ছিল না, পয়সাও ছিল না, ওই একটা ডাবল এক চিকেন রোল দুজনে মিলে ভাগ করে ও গিয়ে দোকানে নতুন বলবে দাদা হালাল করা। কি আবার তোমার হালাল করা আমার খুব আমি বলেই ফেললাম সালমা কি সবসময় হালাল হালাল। সালমার মধ্যে যে একটা আগ্নেয়গিরি লুকিয়েছিল তা আমি আগে আবিষ্কার করি। হঠাৎ সেদিন আমার দিকে চোখ বড় বড় করে বললো জানতে হয়, কারণ যখনই লোকে জানতে পারে আমার নাম সালমা খাতুন তখনই ধরে নেয় আমি তো গরুর মাংস খাই। যখনই জানে হায়দার নামে আমার একটা দাদা আছে, ও তার মানে তো সে উগ্রপন্থী দলের সঙ্গে যুক্ত। যখনই জানে আমার বাবা জেলায় জেলায় ঘুরে ঘুরে চাকরি করে, তার মানে তো আমার বাবার 4টে বিবি 4টে সংসার। আমার সঙ্গে আমার মিলবে না। আমাদের পৃথিবীটা আলাদা আলাদা আলাদা। I'm sorry, আমাদের সম্পর্কটা ঠিক। I'm sorry. আলাদা সালমান যবে থেকে এই দেশটা হিন্দি হিন্দু হিন্দুস্তান এই করে করে চিৎকার করতে শুরু করলো, তবে থেকে রক্ষণশীলতার বেড়া ভাঙতে চাওয়া সালমা খাতুনরা আরো বেশি করে কিভাবে যেন নিজেদের রক্ষণশীল করে। আমি এই সালমার দুঃখগুলোকে আবার নিজেকে ব্যস্ত রাখতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছিলাম।
একটা চাকরি পেয়েও গেলাম শেয়ার কোম্পানি, ওই যার সব কাগজপত্র পড়া ওই এই ওখানে শেয়ার কেনা বেচা হয়। প্রথম প্রথম বেশ জমছিল, কারণ ওখানে সবাই কেনা বেচা করে, এমনিতে যারা কর্মচারী রয়েছে তারাও টুকটাক করে, আমিও করছিলাম টুকটাক ছোটখাটো লাভ। একদিন হঠাৎ কিভাবে যেন অফিস থেকে আমায় বললো আমার নামে প্রায় 2 লাখ টাকা দেনা হয়ে গেছে। কি করবো? কদিন মাত্র চাকরি করছি, আমার না আছে কোনো ব্যাংক ব্যালেন্স, কার কাছে চাইবো? দিয়ে দেবে এখন এত টাকা, আর দিতে না পারলে পরদিন অফিসে গিয়ে যাওয়া, বাড়িতে বলুন বাবা যা জানলে কি হবে, কিন্তু আমি নিরুপায় বাধ্য হয়ে সেদিন বাড়িতে গিয়ে আমি তো বললাম, বাবাও ছিল দাদাও ছিল, দুজনের মাঝখানে দাঁড়িয়ে সমস্তটা শুনবার পরে বাবা বললো আমরা ছেলে কোনো ব্যক্তিত্ব তৈরি হয়নি, এখন আবার লোকের কাছে ধার করে এসে হাত পাচ্ছে, লজ্জা করছে না তো? চাষ করে আমার চড় মারলো, আমি ছিটকে গিয়ে বললাম জেলা পায়ের সাথে। এটা বললো খবরদার বলে দিচ্ছি ছোট, আপনি জীবিত থাকতে কেউ কোনোদিনও এই গোপালের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। চুপ করো তো তুমি। গোপাল 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 এই করে ছেলেটা আমার সাবয়ও হলো না। সাবলও করো না তো করো না, কি হয়েছে তাতে? শেয়ারে লস খেয়েছে তাই তো? আমি দেখছি আমি। গোপাল এই নে এটা জল খা, কালকে আমি তোর অফিসে যাবো। গোলাপ দেব এত বড় ছেলেকে ধরে মারছে, কি না শেয়ারে লস খেয়েছে, অমনিষ্ঠ। পরদিন যা সত্যি সত্যি আমার অফিসে গেল না, সাহেব কোম্পানি বড় কর্তার মতো আমি সুট বুট করে না, পাতি সাধারণ একটা পোশাক পরে, আর অফিসে গিয়ে ওই যে ছেলেটা কম্পিউটারে তখন ট্রেনিং করতো, তখন টেবিলে কম্পিউটার ছিল না, তার সঙ্গে কথাবার্তা বলে কি বাবার জন্মে কেউ নাম শোনেনি এইরকম একটা কোম্পানি, কি ইমারসন না জ্যাকসন না জ্যাকসন এয়ারলাইন, সেই শেয়ারে সারা অফিস শুধু লোক যাকে নিয়ে খিল্লি করছে যে ভাইপোর নাম্বারই যা 10 নম্বরই ক্যাবলা নাম্বার মজা প্রত্যেকটা এক্সট্রা ভাই এর গুলো জায়গাটা দেখ ভাই এ আমার অ্যাক্টিভ হইছে। মানে এসব বলছে আমার খুব খারাপ লাগে না, আমার এই লোকটা 5-6 কর্মীকে সামলেছে, একটা বড় চাকরি করতে, সেই জন্য নয়, মানুষটার একটা বয়স হয়েছে, না বয়সকে তোরা রেসপেক্ট করবি না। তো দুপুর 2:30 নাগাদ আমাদের বস এসে দাদাকে বললেন, আমার মনে হয় এবার আপনার ছেলে আপনার ভালোর জন্য দাদা পঞ্চমতি শুনতে 3টার সময় খালা হলো ঘুরে ওই পুরো লোন শোধ করে এক্সট্রা 15,000 টাকা প্রফিট করে আমরা জায়গা ভাইপো বাড়িতে ফিরে এলাম। কিন্তু বাড়িতে ফিরে এসে জায়গার প্রথম ফরমান হলো, তোর এই অফিসটা একদম ভালো না, লোকগুলো সমস্ত কেরেবাজ, তুই চাকরি ছেড়ে দে, রেজিগনেশন দিয়ে দে, একদম তুই রেজিগনেশন দিয়ে দে বলে দিল। জীবনের প্রথম চাকরি জেলার আদেশে, আর সেদিন টিভিতে দেখাতে শুরু করলো সিঙ্গুরে সরকারের পুলিশ চাষিদের তাড়া করছে, লাঠিরা করছে। রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পরিবেশে বিলকুল বদলে গেল। আর সবসময় ভাব বাবার মুখ চোখ সবসময় লাল হয়ে থাকে, রক্তবর্ণ, প্রচন্ড টেনশন। আর এই দিনগুলোতে একের পর এরপরে সিঙ্গুর, নন্দীগ্রাম, এসব ঘটনা আপনারা জানেন, এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে হঠাৎ একদিন আমার কাছে ফোন এলো আমার গুরু দেবদত্তর ফোন। দেবদত্ত বলে, শোন, যদি মনুষ্য সন্তান হয়ে থাকিস তাহলে কাল দুপুর 12টায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মিছিল যাবে, প্রতিবাদ মিছিল, চলে আসিস। আমি খুব ঘাবড়ে গেলাম, এটা আবার কি রে বাবা, আর্য সমাজ হিন্দু সমাজের মতো নাগরিক সমাজ কোনো ধর্মীয় সম্প্রদায় নাকি? পরে বুঝলাম না, ওটা হচ্ছে সুশীল সমাজ। তাই হোক, আমি তো পড়ে গেছি দুটা নাই, একদিকে বাবা আর একদিকে আমার গুরু। শ্যামরা কি না কুলরা কি, গেলেও কেস না গেলেও কেস, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। হ্যাঁ, আপনারা সবাই জানেন, অনেকে সেই মিছিলে গেছেন, অনেকে জাননি, অনেকে টিভিতে দেখেছেন, অনেকে প্রতিবাদ করেছেন, অনেক কিছুই করেননি। মিছিলে আমি শেষ পর্যন্ত চলেই, আর মিছিলে গিয়ে দেখছি যে আমি হাঁটছি, কে যেন আমাকে শ্যাডো করছে।
ফলো মানে আমি ডান দিকে গেলে সে ডান দিকে যায়, আমি বাঁ দিকে গেলে সে বাঁ দিকে যায়, আমি থমকে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে চলে যাই, সেও ভিড়ের মধ্যে আমার খুব অস্বস্তি হলো। কে বললো? জ্যাজা? না না, তাহলে চিমাদা, সেই যে আমাদের পাড়ার ব্যাটারি চিমা, ব্যাটারি চোর। কেন বলুন? আমি ওকে পয়সা দিয়ে ফিট করেছিল। চীনে হাঁটতে গিয়ে আমাদের গোপালকে যদি কোনো ঝামেলায় পড়তে হয়, তাকে রক্ষা করবে কে? চিমা, চিল এক্সপার্ট চিমা। আমার জীবনের প্রথম সাবালক হওয়ার চেষ্টা, প্রথম প্রতিবাদে রাজপথে নামা, সেটাও রিমোট কন্ট্রোলে চালিয়ে গেল পুরো আমার জেলা মশাই। এরপরে তো 34 বছরের বাম সরকারের পতন হলো, পরিবর্তনের সরকার এলো, আর আমাদের পরিবারেও একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আমার জ্যাম্মা একদিন রাত্রিবেলা ঘুমের মধ্যে প্রচন্ড একটা ম্যাসিভ অ্যাটাকে মারা গেল। আর এই মারা যাওয়ার পরে আমি আর একজন হিটলারকে আবিষ্কার করলাম, মানে যে এই জ্যাম্মার ঘাটকাজ, শ্রাদ্ধ, তারপর নিয়ম ভঙ্গ, প্রত্যেক দিন পরিচিত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দাঁড়িয়ে থেকে যেভাবে আপ্যায়ন করলো, যেভাবে খাওয়ালো, কে বলবে এই লোকটার বউ পড়ে গেছে, মনে হচ্ছিল কেটারিং কোম্পানির ম্যানেজার। আরে যেদিন নিয়ম ভঙ্গ হচ্ছে সন্ধ্যেবেলা বাড়িতে তখন অনেক লোক, যারা একটা পাঞ্জাবি পাজামা চাদর ফাদর দিয়ে লাঠি দিয়ে ঘট 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 করে চলে গেল হচ্ছে সেই উকিল ব্যারিস্টারদের আড্ডায়। তখন ওই কাগজে খুব খবর হচ্ছিল না যে শ্বশুর গুন্ডা দিয়ে জামাইকে খুন করেছে, সেই মামলাটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রতিদিন নতুন নতুন ধারা, উপধারা, কি রায় হবে কি না হবে এই নিয়ে চর্চা। আসলে যারা বলে আমার বিয়েটা হচ্ছিল না বলে খুব চিন্তা আছে। যেতে হবে সংসারে সাক্ষাৎ বলছে না, কোন খপ্পরে পড়ে যাবে কে জানে। তো আমার খপ্পরে পড়া থেকে বাজাতে শেষ পর্যন্ত যারা ওই উকিল ব্যারিস্টারদের মাধ্যমে আমার বিয়ে ঠিক করেছে। এক্স মিলিটারি অফিসার, মিলিটারি ক্যাপ্টেনের মেয়ে সমর্থিতা, আমার কি হচ্ছে, আমার বিয়ে হবে, বিয়ে হচ্ছে, এই ব্যাপারটার উত্তেজনায় ভাবতে ভাবতেই কখন দেখলাম দিবাগমন হয়ে গেছে। আর এই বিয়ে থেকে দিবাগমনের মধ্যে আমার সাথে সমর্থিতার সম্পর্ক হয়েছিল ওই স্বামী স্ত্রীর সম্পর্ক মিনিমাম যতটুকু কল্পনা করা যায় তার চেয়েও মিনিমাম। মানে কি করে হবে? সমর্থিতার তো হাজার সংস্কার, মানে কোন দিন ঘুম থেকে উঠে জানলা খুলে তারপর ঘরের বাইরে বেরোবে, কোন দিন ওল খাবে, কোন দিন গেতুল, কোন দিন কলা খেতে নেই, কোন দিন পাঁচ বালিশ নিয়ে ঘুমোতে নেই, এইরকম হাজারটা ব্যাপার। আর সেই সঙ্গে আমার শাশুড়ির 24 ঘন্টা মনে হবে আমাদের এই সংসারটা হচ্ছে কেওড়াতলা মহাশাসন, আর উনি হচ্ছে কমিশনার অফ পুলিশ, এখানকার লয়ার অর্ডার কন্ট্রোল। আমার শ্বশুর মশাই ছিলেন হচ্ছে একজন গোমাতার সেবক, গো ভক্ত। এই সব নিয়ে খুব চর্চা টর্চা করতে, যেমন হয় না যে গরুর মূত্রে সোনা থাকে, এইসব বলে এইসব জানতে পারে, প্রচুর ঠান্ডা। গোমাতার সেবক বাড়িতে গোযজ্ঞ করবে, সেই জন্য একদিন আমাদের বাড়িতে এসে যাজা বয়োজ্যেষ্ঠ, যাজাকে গোমাতা কতখানি বড় সম্পদ, কিভাবে রক্ষণাবেক্ষণ হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে দীর্ঘ লেকচার দিল। তারপর নেমন্তন্ন করে যখন উঠে যাচ্ছে সেই সময় যাজা হঠাৎ করে বলে উঠলো, বিয়ানি মশাই আপনার কথার যা মানে দাঁড়ালো তা তো হচ্ছে অরুগো। বোকা বোকা হেসে চলে গেলেন, আমিও হেসে গেলাম। আমার একটা ফটকা লাগলো, ইংরেজি ভালো জানে ঠিক আছে, কিন্তু এটা ইংরেজি না। কি বললে, ফ্রেঞ্চ না সংস্কৃত? অরুগো উল্টো গরুর পথ। সমর্পিতা দাঁড়িয়ে ছিল ঠিক দরজার পাশে। ও এই কথাটা শুনে গট 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 করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল। আর সেই যে গেল আর কোনোদিন ফিরে এলো না। কারণ আমার শাশুড়ি বললেন, হ্যাঁ আমার মেয়েকে পাঠাতে পারি তোমাদের বাড়িতে, কিন্তু একটাই শর্ত, তোমার ওই যাজাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। এই বাড়ির প্রত্যেকটা
প্রত্যেকটা কড়িকাঠে, প্রত্যেকটা জানলায়, দরজায়, মেঝেতে, কংক্রিটে যে লোকটার শেকড় বাকড় ছড়িয়ে আছে তাকে পাঠিয়ে দেব বৃদ্ধাশ্রম। যে যা সৌগত একদিন আমাকে ফোন করেছে, আমি এই বললাম যে এরকম বৃদ্ধাশ্রম। সৌগত পুরোটা শুনে বললো, ওর তখন 19 নম্বর ব্রেকআপ চলছে। পাগলা বউ পাবি যা গেলে যা পাবি। এখন এই যা আমি, মা বাবা, কার গরম জল গার্গেলের জন্য, কার ব্ল্যাক কফি, কার হরলিক্স। আমার মাই সংসারটা চালান, তিনি সারাদিন ধরে এইসব সাপ্লাই টাপ্লাই দিয়ে যান। আমারও বিশেষ কিছু করার নেই। হঠাৎ একদিন বাপ্পা এসে হাজির। তো বাপ্পা এখন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করছে, তো ও খুব ফ্রাস্ট্রেশনে ভুগছিল মাঝখানে। বললো ডিপ্রেশন হচ্ছিল রে তোর, যখন পার্টি ক্ষমতায় ছিল সকাল থেকে রাত্রি পর্যন্ত ফোন, লোককে এই দাও ওই দাও এই চাই, আমি ফ্রাস্ট্রেশন লাগতো। নিজের কোনো লাইফ নেই। আর পার্টি ক্ষমতায় চলে যাওয়ার পরে আমাকে কেউ ফোন করে না, তাতেও ফ্রাস্ট্রেশন লাগে, ওর কোনো লাইফ নেই। তো এই নিজের ফ্রাস্ট্রেশন বলবার জন্য ও ইভেন্টের ব্যবসাটা শুরু করেছে। ভালোই চলছে, মানে ও এমনিতে কইয়ে বইয়ে ছেলে, রাজনীতি করে, বেশ স্মার্ট। কিন্তু ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ও ইংরেজিটা তো বামফ্রন্ট সরকারের ইংরেজি, সেই ইংরেজি দিয়ে তো আর কর্পোরেট ক্লায়েন্ট সামলানো যায় না। এক্ষেত্রে আমি নেসফিল সাহেব, মানে আমার যার কাছে বিশেষ ঋণ। তো ও আমাকে ওর বিজনেসের পার্টনার করে দিল। আমরা দুজনে মিলে ব্যবসাটা বেশ গুছিয়েই নিয়েছি। মানে এই এর অন্নপ্রাশন, অমুকের পার্টি, তমুকের কনফারেন্স, এসব দিব্যি চলছে। আর হঠাৎ সেদিনকে এই ব্যারাকপুরের ওইখানে একটা ডাক্তারবাবুদের কনফারেন্স করতে গেছি। রিসর্টের মধ্যে সব মালপত্র নামানো হচ্ছে। 4-5টা টাউটার বলে ছেলে তো টাকাচ্ছিস, এক পেটি মাল দিয়ে আসবি, এক পেটি বিয়ার আমি টাকাচ্ছিস কি মার। আমাকে না মানে কেউ কোনোদিন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এসব জীবনে বলেনি। আমি ওকে দেখে না, আব্বা স্মার্ট ছেলে, ও বললো ওকে বস, আরে 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 ঠিক আছে বস, ওকে বস, চলো বস। ও ওদের সঙ্গে নেগোসিয়েট করছে, আর আমার না রাজে গজগজ করছে, এই কাকে বলি। আমি বুঝতে পারলাম যে ছেলেগুলোর পরিচয়। আমি বুঝতে পারলাম না, আমি ফোন ঘাঁটতে হঠাৎ দেবদত্তকে ফোন করে দিই। দেবদত্ত এখন একটা বিরাট বিদ্য নেতা, মন্ত্রীদের সঙ্গে ছই করি বেরোয়। আমি দেবদত্তকে ফোন করে বললাম, দেখে যা তোর উন্নয়ন, আমরা সৎভাবে ব্যবসা করছি, আমাদের তোলা চাইছে, তোলা 50,000 টাকা না দিলে কাজ করতে পারবে না বলছি। ঠান্ডা মাথায় পুরোটা শুনে শেষে শুধু বললো, দেখছি। কিন্তু দেবদত্ত যে আমাদের গুরুদেব তা বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যেই। ও মা, 15 মিনিট বাদে যে ছেলেগুলো এতক্ষণ ধমকাচ্ছিল তারাই বাপ্পাকে বলছে, স্যার আপনারা হাইফাই এটা বললেন স্যার, এই স্যার করতে করতে সমস্ত মালপত্র দেখছি ওরাই তুলে দিচ্ছে, ওরাই নামাচ্ছে, লাঞ্চ প্যাকেট দিলে ওরা খাচ্ছে না, তারপরে বিহারের তো প্রশ্নই নেই, যাওয়ার সময় কিছু বকশিস দিয়ে ওটাকে বিদায় করলো বাপ্পা। এই হচ্ছে আমার এখন জীবন, সেটেলমেন্ট, নেগোসিয়েশন এই চলছে। মুর্শিদাবাদের ওখানে এক বড় নেতার 5,000 লোককে খাওয়াচ্ছে জন্মদিনে। লোকে সারা এখানে জন্মদিনে 5,000 লোককেও খাওয়াচ্ছে, সব আমাদের ইভেন্ট করতে লাগে। জন্মদিন বলতে মনে পড়ে গেল, সুবিনয় কাউকে মনে আছে তো? ওই যে সেই ভরাট গম্ভীর গলা, এক্স নকশাল। তো সুবিনয় কাকু একটা গুণ ছিল, যত ছাত্রছাত্রী পড়েছে সুবিনয় কাকুর কাছে প্রত্যেকের জন্মদিন সুবিনয় কাকু মনে রাখবে, আর সেই জন্মদিনে কিছু না কিছু উপহার নিয়ে গিয়ে তাকে দেবে। সে একটা বই হোক, একটা কলম হোক, একটা ছবি হোক, কিছু না কিছু দেবে। ছাত্রছাত্রীরা কেউ মনে রাখেনি, সে না রাখাই স্বাভাবিক। কিন্তু আমার মা খুব পছন্দ করত। আমার মা সুবিনয় কাকুর জন্মদিনটা আমাদের বাড়িতে পালন করতো। বলতো একা মানুষ কেউ নেই, আর গত 2 বছর হয়নি এই কোভিডের ঝামেলায়, আর এবছর মা নেই, মা চলে গেছে লখনৌ, কি হবে। আমি ঠিক করে আমি সুবিনয় কাকুর জন্মদিনটা এবার পালন করবো, কি আছে সুইগিতে বলে দেবো, আর সবিতা মাছি তো আছেই, আমি নিজেও 2-1টা পদ, এই ভেবে আমি সুবিনয় কাকুর কাছে গেলাম। ও বাবা, গিয়ে দেখি সুবিনয় কাকুর বাড়িতে সুবিনয় কাকুকে আলাদা করে দিয়েছে। একা মানুষ, ভাইপো ভাইজিরা কেন দেখবে? আরে লোকটা তো বাংলা পড়ায়। এখন কোনো মোটামুটি সঙ্গতিওয়ালা ঘরের ছেলে মেয়ে বাংলা পড়ে, আর যারা পড়ে তাদের কাছে পয়সা চাইতে সুবিনয় কাকুর লজ্জা করে, আদর্শে বাঁধে। সুতরাং
বয়স হয়ে গেছে, সঞ্চয় নেই, টাকা নেই, সে তো বাড়তি। তুই না ওর ঘরে তালা ঝুলছি, মনটা খারাপ হয়ে গেল। সাইকেল চালিয়ে ফিরে আসছি, দেখি 5 টাকার ডিম ভাতের লাইনে ওখানে লাইন কন্ট্রোল করছে চিমালা। কাকে দেখছি আমি? ওই লাইনে সাদা বাটি হাতে ও কে দাঁড়িয়ে আছে? আমাকেও সে দেখতে পেয়ে চোখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত না পেরে আমার কাছে এগিয়ে এলো। সুবিনয় কাকু, এক্স নকশা, 5 টাকার ডিম ভাতের লাইনে বাটিটার হাতে নিয়ে। এখানে ব্যবস্থা খুব ভালো, একা মানুষ, বুঝতেই পারিস, রোজ রান্না পারি না, ভালো। আমার হঠাৎ মনে হলো যে আমারও তো কেউ নেই, যা কদিন আর বাবা মা কারোর চিরকাল থাকে না। আচ্ছা, ভবিষ্যতে কেউ কোনোদিন আমার জন্মদিন করবে, খুশি, সে তো বিদেশে, তার ছেলেমেয়েরা আমাকে চিনবে কিনা ঠিক নেই। হ্যাঁ, বাঁশবেরিয়ার ওরা আছে, কিন্তু বাঁশবেরিয়ার ওরা নিজের কথা ভেবে না আমার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। আর ঠিক এই সময় যা আমার কাছে এসে বলল, গোপাল, গোপাল, কি হয়েছে বাবা? মুখটা মন হাগা হয়নি মাথা করেছিস কেন? কি হয়েছে বল, কি হলো? আমি জায়গাকে বললাম যে আমার ভবিষ্যৎ ঘিরে সমস্ত উৎকণ্ঠার কথা, আমার কি হবে, আমার কে থাকবে, কার কাছে থাকবো, তো অনেক কথা শুনে জায়গা আমাকে বলল, তো কি এত কুইং করছিস? দে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দে। খালি নিজের কথা, জীবন খালি আমাকে এই করে দে, ওই করে দে। তুমি কারোর কথা কোনোদিন ভাবোনি, তুমি নিজের কথা যেটা কাউকে বোঝো না, কারোর সুখ দুঃখ না, নিজের খাওয়ার, নিজের থাকা, নিজের অ্যাকাউন্ট, নিজের ফেসবুক। সেই যে আমার মেজাজটা গরম হয়ে গেল, ওই মেজাজটাকে ঠান্ডা করবার জন্য ওই নেটফ্লিক্স চালিয়ে দেখতে শুরু করলাম। আর ওই নেটফ্লিক্স দেখতে দেখতে খেতে যেতে দেরি, তারপরে এই জায়গার বসা, তারপরে এই বাথরুম, তারপরে এই আবার নিশ্চয়ই গবাদা কিংবা খুশি, গবাদা হলে ঠিক আছে, খুশি। হ্যালো, হ্যাঁ কি সার্ভিস? হ্যাঁ এটা 4 নম্বর। কি হয়েছে? না ভাই, এখান থেকে কোনো খাবারের অর্ডার নেই। হ্যাঁ, নতুন গুড়ের সন্দেশ? কি যাতা বলছেন ভাই, আমাদের বাড়িতে কে নতুন গুড়ের সন্দেশ দেবে? হ্যাঁ, টিকে রায়, হ্যাঁ টিকে রায় আমার জেঠু। টিকে রায় অর্ডার দিয়েছে, আপনার পেমেন্ট হয়ে গেছে। আপনার কি মাথা খারাপ হয়েছে? দেখুন, ভুল করে ওই নম্বরে অন্য কোন টিকে রায় দিয়েছে। কি যাতা বলছেন? যাতা নয়, ও ঠিকই বলছে। ওকে জিজ্ঞেস কর কখন আসবে নলেন গুড়ের সন্দেশ। বাথরুমে বসে এই স্মার্টফোনে অর্ডার দেওয়া প্র্যাকটিস করছিল, তো বেরোতে দেরি হলো। তোর জন্মদিন বলে কথা, তখন কুই করছিলি না? আমার জন্মদিন তো এখনো 11 মাস বাকি। আরে তাতে কি হয়েছে, দূর ধরে নে না আজই। 11 মাস যদি না বাঁচি,